বাহ! স্বপ্নটা তো একদম ২ কিস্তিতে চলছে। প্রথমে ডিভোর্স, তারপরে বিয়ে। কাপ বেক। জান্নাত বিরক্ত চোখে তাকালো। রোশ এবার ভেঙ্গু করে বলল, কিন্তু একটা কথা বলি, লজ্জা, শরম, আত্মসম্মান সবকিছুর কি মাথা খেয়ে ফেলেছেন? একজন বিবাহিত ছেলের পিছনে পড়ে আছেন? নাকি আপনার খাওয়া মাল পছন্দ? জান্নাতের মুখ এক ঝটকায় শক্ত হয়ে গেল। চোখে আগুন জ্বলছে। তারপর রাগী কণ্ঠে বলল, আপনি যা বোঝেন না রানী কথা কেন বলেন? অভিষেক তিথিকে এখনো স্পর্শও করেনি। কথাটা বলার পর নিজের ভ্রু ঠোঁট একটু কাঁপল, যেন ভুল ধরে ফেলেছে নিজেকে। রোশ ধীরে ধীরে সামনে ঝুঁকে কৌতূহলী মুখে বলল। ও তাই? আর আপনি জানলেন কিভাবে? রোশ মাথা ঝাঁকিয়ে এমনভাবে শ্বাস টানলো যেন নাটক শুনছে। ও এমনি। আমি তো ভাবলাম আপনি হয়তো এদের খাটের নিচেই লুকিয়ে থাকেন। নাহলে এত ডিটেলস তথ্য কোথা থেকে আসে? জান্নাত ঠোঁট বাঁকিয়ে তাকালো রোশের দিকে। আপনি আমাকে এত কথা বলছেন কেন? কে আপনি? রোশ সোফার পেছনে হেলে অনায়াসে হেসে উঠল। ও মা! যাকে বিয়ে করতে যাচ্ছেন, মানে দ্বিতীয় বউ হতে চাচ্ছেন, আর ফুফাতো ভাইকে চিনেন না? বাহ! রোডম্যাপ তো একদম ভুল দিয়ে বিয়ের গন্তব্যে যাচ্ছেন। ওহ, না তো, জানতাম না। রোশ ভ্রু তুলল, ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল। তা জানবেনই বা কেন? আপনি তো জানেন শুধু অন্য মানুষের সংসার ভাঙতে। আর অন্য কিছু জানার সময় কোথায় আপনার? আপনি আসলে একটা কালনাগিনী। কালো বিষও আছে, ফোঁসও আছে। আর মানুষের সংসার ভাঙার ট্যালেন্টও জন্মগত। জান্নাত এক ঝটকায় উঠে দাঁড়ালো। সহ্য লোক, একদম আমাকে উল্টোপাল্টা কথা বললে মেরে বালি চাপা দিয়ে দিব। রোশ হাসল, একটা শান্ত বিরক্তিহীন। মজার ব্যাপার জানেন, পৌরাণিক কাহিনীতে নাগিনীরা বেশি কথা বলে না, সরাসরি দংশন করে। রুমের দরজা বন্ধ হতেই বজ্রপাতের মতন থাপ্পড় এসে তিথির গালে আঘাত করলো। শব্দটা যেন পুরো রুমটাকে দুই ভাগ করে দিল। তিথি হতবাক, চোখ বড় করে তাকিয়ে রইল। বুঝতেই পারল না কিভাবে, কেন, কোন অপরাধে। তোর খুব ভালো লাগে ছেলেদের সাথে রং ঢং করতে, তাই না? অভিষেকের চোখে আগুন, তিথির চোখে শুধু অবাক আর ব্যথা। তুমি কি বলছো অভিষেক? তিথির কণ্ঠ কাঁপছে, কিন্তু ভেতরের ক্ষত কাঁপছে আরো বেশি। অভিষেক এগিয়ে এলো। একদম ঠিক বলছি। তুই রোশের সাথে একা একা কি কথা বলছিল এখানে? বুকের ভেতরে কোনো অন্যায় তো সে করেনি, তবুও যেন আসামি। আমি কি ইচ্ছে করে কথা বলছি? রোজ ভাইয়া পেছন থেকে এসে কথা বলল, তাই বলেছি। আর তুই সুন্দরভাবে কথা বলতে লেগে গেলি। তিথির চোখের পানি এবার থামল না। মুখের পাশে লাল থাপ্পড়ের দাগ, চোখে অপমানের আগুন। আমি রোজ ভাইয়ের সাথে ভালো করেও কথা বলিনি। তোমার বিশ্বাস না হলে রোজ ভাইয়াকে জিজ্ঞাসা করো। কথার শেষে তিথির কণ্ঠ আরো ভেঙে গেল, কাঁপলেও সে মাথা নিচু করল না। আর তুমি তুমি আমার গায়ে যখন তখন এভাবে হাত তুলতে পারো না অভিষেক। আবার বলল, এবার একটু জোরে। আমি কি পারি আর কি না পারি সেই ধারণা তোর নেই। স্বরের প্রতিটা শব্দে দম্ভ, প্রতিটা শব্দে আঘাত। অভিষেক আরো কাছে ঝুঁকে বলল, আর যদি তোকে রোষের আশেপাশে ওইভাবে ঘেঁচতে দেখি, তোর জন্য ভালো হবে না। এই কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। হাঁটতে হাঁটতে ব্যালকনির দরজা খুলে চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো রুমে প্রতিধ্বনিত হলো। তিথি নিঃশব্দে তাকিয়ে রইল, তার ভাঙা বিশ্বাস আর জ্বলন্ত চোখ নিয়ে। রুমের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। বাইরে বাতাসের শব্দ ছাড়া কোথাও কোনো শব্দ নেই। তিথি ধীরে ধীরে একটা কম্বল দিয়ে মেঝের ওপর বিছিয়ে রাখলো। তারপর কম্বলের ভেতর নিজেকে জড়িয়ে নিল সে। চোখ বন্ধ করতেই ব্যথা আরো টনটন করে উঠল। ব্যথা শুধু গালে না, মনেরও। চোখ বেয়ে পানি নামতে নামতে সে ফিসফিস করে বলল, মা, তুমি আমাকে এভাবে ছেড়ে গেলে কেন? শব্দগুলো ভাঙা ঝেরা, কিন্তু তাতে এক অদ্ভুত সত্য লুকিয়েছিল। দেখো মা, আমাকে কেউ ভালোবাসে না। তার গলার স্বর কাঁপছিল। তারপর চোখ তুলে তাকালো সিলিংয়ের দিকে, যেন মাকে সেখানেই খুঁজছে। তুমি যাওয়ার পর থেকে সবাই শুধু কষ্টই দিচ্ছে আমাকে। তুমি যদি নিয়ে যেতে আমাকে, একা না রেখে যেতে। একটু থামলো, গলার ভেতর যেন শব্দ আটকে গেল। আমিও চলে যাব মা, তোমার কাছে। কিন্তু কিভাবে যাব? শব্দটা বলতে গিয়ে বুকটা ধাক্কা খেলো। দীর্ঘ নিঃশ্বাসের পর আরো নিচু কণ্ঠে বলল, কবে আত্মহত্যা করতে চলে যেতাম তোমার কাছে, জানো? কিন্তু আত্মহত্যা করা তো মহাপাপ। কথা বলতে চোখের বাঁধ ভেঙে গেল।
বুক চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল সে। কম্বল ভিজে গেল চোখের পানিতে। অভিমান, আকুতি আর অসহায়তায় মেঝের ওপর গুটিসুটি মেরে কাঁপতে থাকা তিথিকে দেখে মনে হচ্ছিল একটা মেয়েকে ভাঙতে হলে সবসময় তলোয়ার লাগে না, প্রিয় পুরুষের অবিশ্বাস আর অবজ্ঞায় যথেষ্ট। অন্যদিকে ব্যালকনির মধ্যে অন্ধকারে দাঁড়িয়েছিল অভিষেক। চারপাশে ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তার ভেতরে যেন জ্বলছে অগ্নিশিখা। রেলিংটা দু হাতে শক্ত করে ধরে আছে, এতটা শক্ত যে আঙুলের দাগ গাঢ় সাদা হয়ে গেছে আর কপালের শিরা উপশিরা স্পষ্ট দেখা যাচ্ছে। ওই মেয়ে যার সাথে খুশি কথা বলুক, আমার এতে সমস্যা হবার কথা না, কিন্তু এত রাগ উঠছে কেন? কেন রোষের সাথে কথা বললে আমার বুকের ভেতর আগুন ধরবে? মাথাটা এক ঝটকায় তুলে আকাশের দিকে তাকালো। রাতটা ভীষণ নিস্তব্ধ, যেন তার রাগ, তার অস্থিরতা সবটাই চেপে শুনছে। সে আবার বলল নিজের সাথে, আমি তো ওই মেয়েকে পছন্দ করি না, 7 বছর আগেই শেষ হয়ে গেছে। একটু থেমে ফেলে দীর্ঘ নিঃশ্বাস নিল। দীর্ঘ, ভারী, কষ্ট ভরা নিঃশ্বাস। ওই মেয়ে আর তার বাবার জন্যই তো আমার বাবা মারা গেলেন, ওদের জন্যই আমার জীবনের শোক নেমেছিল। তাহলে এখন হঠাৎ কেন আমার মনে হচ্ছে ওকে কারোর সাথে দেখলে বুকটা মোচড় দিয়ে উঠছে? এটা কি রাগ নাকি? কথাটা শেষ করতে পারল না, কারণ সেই সত্যিটা মুখে আসার আগে সে আবার দাঁতে দাঁত ভাঙার মতন চেপে বলল, না, এটা অসম্ভব। ওই মেয়ের জন্য আমার কোনো অনুভূতি নেই। 7 বছর আগে যা ছিল তা সব মরে গেছে। পরদিন সকালে সূর্য যেন অন্য দিনের চেয়ে একটু বেশি উজ্জ্বল। রোদ্দুরের সরু রশ্মিগুলো জানালার ফাঁক গলে রুমে এসে পড়েছে। ড্রেসিং টেবিলের আয়নায় সেই আলো উল্টো প্রতিফলিত হয়ে অভিষেকের চোখে পড়ছে। অভিষেক টাইটা ঠিক করে হাত ঘড়িটা পরে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার মুখের ভঙ্গি স্বাভাবিক, নিরাবেগ, যেন বিগত রাতের কোনো ঝড়ই এই ঘরে কখনো বয়ে যায়নি। পেছন থেকে তিথির কণ্ঠ কাঁপা কাঁপা ভাবে ভেসে এলো, অভিষেক, আমি একটু বাড়ি যাব। অভিষেক আয়না থেকে চোখ না সরিয়েই বলল। তো যা। তিথি একটু থেমে খুব ধীরে বলল, ধন্যবাদ। এবার অভিষেক ঘুরে তাকালো। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, কিন্তু তাতে কোনো কোমলতা নেই। ধন্যবাদ কেন? যেতে দিবে তাই। অভিষেক এবার কাঁধ ঝাঁকালো, যেন সব কথা তার কাছে তুচ্ছ। আমি অফিস থেকে এসে জানো তোকে বাড়িতে দেখি। তারপর এক মুহূর্ত দাঁড়ালো না, ফাইল তুলে দরজার দিকে হাঁটলো, সোজা বেরিয়ে গেল রুম থেকে। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা যেন মুহূর্তেই পুরো রুমটাকে নীরব করে দিল। তিথি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে চোখের নিচে জমে থাকা জল ঠোঁটের কোণে ম্লান হাসি এনে বলল, আমাকে আর পাবে না অভিষেক, এইবার সত্যি আর পাবে না। হারিয়ে দেখি যদি তোমার কাছে একটু মূল্য পাই। অভিষেকের সকালটা আজ অন্যরকম। অফিস নয়, ক্যাফেতে মিটিং। কাঁচের দরজার ওপার থেকে শহরের গাড়ির শব্দ আর ভেতরে কফির গন্ধ মিশে এক অদ্ভুত নীরবতা তৈরি করেছে। মিটিং লম্বা হয়ে যায়। ল্যাপটপের স্ক্রিন, কাগজ, কফির দাগ সব মিলিয়ে সময়টা কেটে যায় অজান্তে। 12:30। অভিষেক চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, বাহুর ওপর কোটি ঝুলিয়ে দরজার দিকে এগোতে লাগলো। দরজার একেবারে সামনে এসে হাত বাড়াতে পেছন থেকে পরিচিত কণ্ঠ। অভিষেক? পা থেমে যায়, শরীর জমে যায়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। ছায়া। তার চুল আগের চেয়ে একটু বড়, চোখে অদ্ভুত লাজুক দৃষ্টি, ঠোঁটে হাসি, যেটা অবশ্যই খুব ভালো চেনে। 2 সেকেন্ডের নীরবতা। ছায়া দৌড়ে সামনে এসে দাঁড়ালো, যেন আগের দূরত্বটুকু সহ্য করতে পারছে না। অভিষেক কেমন আছো? অভিষেক ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য ভরা হাসি দিল। কেমন করে দেখতে চেয়েছিলে? শব্দগুলো হালকা শোনালেও আঘাত খুব ভারী। ছায়া চোখ পিটপিট করলো, বুঝতে পারলো কথাটা ঠিক কোথায় গিয়ে বিঁধছে। গরিব বলতে সেদিন খুব অপমান করছিলে। 5 মিনিট সময় দিবে প্লিজ, কিছু কথা বলার ছিল তোমাকে। অভিষেক না বলতে গিয়েও দৃষ্টি সরিয়ে ফেলল। আচ্ছা। তারপর দুজন বিপরীত দিকের চেয়ারে বসলো। ছোট গোল টেবিলটা যেন তাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ালো। ছায়া বারবার পানির গ্লাসে হাত দিচ্ছে। অভিষেক মুখ কড়া করে বসে আছে। ক্যাফের ভিড়ের শব্দ তাদের চারপাশে বুদবুদের মতন ফুটে আবার মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ গলা শুকিয়েছিল ছায়ার, তারপর ধীরে ধীরে বলল, অভিষেক, ওই দিনের জন্য আমি সত্যিই সরি। আসলে কথাগুলো আমার ছিল না, আমাদের ওরকম কথা বলার প্ল্যানিংই ঠিক ছিল না। তখন আমি গরিব মানুষকে মানুষই ভাবতাম না, সেটা আমার ভুল ছিল, খুব বড় ভুল।
অভিষেকের দৃষ্টি কঠিন, কপালের শিরা একটু ফুলে উঠল। আর একটা কথা ছিল যেটা তুমি জানো না। তোমাকে অপমান করা হয়েছিল, এতে তিথির কোনো দোষ ছিল না। তিথি এসব করতে চায়নি, সব কিছু ছিল তুহিনের প্ল্যান। তুহিন তিথির বাবাকে সব বলেছিল, আর তিথির বাবা তিথিকে জোর করেছিল, বলেছিল না করলে তিথির মাকে মেরে ফেলবে। তিথি শুধু জানতো তোমাকে অপমান করবে, কিন্তু তোমার সাথে কি করবে সেটা জানতো না। ও জানতোই না তোমাকে মারবে। তিথি কোনো দোষ ছিল না, বরং ও বাধ্য ছিল। অভিষেকের মুখ কেঁপে উঠল, চোখে অবিশ্বাসের ছায়া, ঠোঁট শক্ত হয়ে আসে, কে? গলা যেন আটকে যাচ্ছিল। এত কিছু অথচ আমাকে কেউ কিছু বললো না। ছায়া কিছু বলার আগেই অভিষেক প্রশ্ন ছুড়ে দিল। আর জান্নাত, ও জানতো? ও জানতো। এই তিনটে শব্দ যেন অভিষেকের বুক চিরে ঢুকে গেল। এক মুহূর্ত আর বসল না, চেয়ারটা হালকা শব্দ করে পেছনে ঠেলে উঠে দাঁড়ালো। চোখে না রাগ না বিস্ময়, বরং অদ্ভুত এক শূন্যতা। ক্যাফের দরজা দিয়ে বের হওয়ার সময় ছায়া তড়িঘড়ি করে উঠল। অভিষেক! বাকিটা গলা থেকে বের হলো না। ছায়া থেমে গেল, হাত বাড়িয়ে ডাকতে গিয়েও নামিয়ে নিল। দুপুরে রোদটা আজ অস্বাভাবিক গরম। তিথির কাঁধে আঁচল, চোখে ক্লান্তি, হাঁটছে। কোথায় যাচ্ছে নিজেও জানে না। বাবার বাড়ি? না, সৎমা আছে সেখানে। ছাইয়ের মধ্যেও শান্তি নেই। অভিষেকের বাড়ি? কখনোই না। এই অপমানের পরে আর ফেরা যায় না। পথের মাঝে মানুষের ভিড়, দোকানের ঠাসাঠাসি আওয়াজ, তবুও তিথির মাথায় শুধু শূন্যতা। পেট খালি, শরীর ক্লান্ত, চোখ ধোঁয়াটে হয়ে যাচ্ছে। হঠাৎ ধাক্কা দেওয়ার ঠিক আগ মুহূর্তে ওর সামনে একটা তীব্র ব্রেকের শব্দ। তিথি ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। গাড়ির বাম্পার তার হাঁটুর ঠিক সামনে এসে থেমেছে। দরজা খুলে একজন ছেলে বের হয়। লম্বা, ফর্সা, ব্যয়বহুল পারফিউমের গন্ধে ছড়িয়ে পড়ল বাতাসে। চোখ ভরা বিরক্তি। এই মেয়ে, তুমি কি পাগল হয়েছো? রাস্তা দিয়ে কিভাবে হাঁটতে হয় জানো না? তিথির ঠোঁট শুকিয়ে গেছে, কথা বের হতে চায় না। সরি। কণ্ঠ কম্পিত, শরীরও কাঁপছে। কিন্তু ছেলেটা ভেবে নিল ভয়ের কারণে। ও জানে না এই কাঁপুনির পেছনে আছে ক্ষুধা আর সারাদিনের মানসিক দহন। সে এক মুহূর্ত তিথির মুখের দিকে তাকিয়ে রইল। চোখে পানি, ঠোঁট নীলচে, গাল শুকিয়ে গেছে। রাগটা হঠাৎ মিলিয়ে গেল ছেলেটার চোখে উদ্বেগ। হাত বাড়িয়ে তিথিকে গাড়িতে বসালো। ঠান্ডা মিনারেল ওয়াটারের বোতল বাড়িয়ে দিল। নিন, খেয়ে নিন আগে। গাড়ির ভেতর ঠান্ডা এসির বাতাস। তিথির গাল এখনও গরম, রোদে পোড়া, ক্লান্ত। না, আমি শুনেছি পানিতে নাকি নেশা মিশিয়ে দেয়, তারপর কিডন্যাপ করে নিয়ে যায়। যদি আপনার ওই রকম মতলব থাকে। শেষ কথাটা বলার সাথে সাথে তার কাঁধটা কেঁপে উঠল। লোকটা থমকে গেল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস আর হাসি যেন একসাথে বের হলো তার মুখ থেকে। লেডি, যদি আমার এমন মতলব থাকতো তাহলে গাড়ি বসাতে হতোই না, রাস্তা থেকেই তুলে নিয়ে যেতে পারতাম। কণ্ঠে বিরক্তি নেই, আছে অদ্ভুত হাস্যরস। সরি। কিয়ান নিজেকে সামলে নিল। তার চোখের যেটুকু বিরক্তি ছিল মুহূর্তেই বদলে গেল কৌতূহলে। এই মেয়েটার ভয়টা কৃত্রিম নয়, বরং অতীতের অভ্যাস হয়ে গেছে। সে হাত বাড়িয়ে দেয়। হাই, আমি কিয়ান চৌধুরী। হালকা হাসি যেন ভদ্রতার একটা প্রয়াস। তিথি একটু দেরি করে বলল, আমি তিথি। পরিচয় টানাটানিটা ভাঙতেই কিয়ান বলল, এখন তো আমরা চেনা জানা, এবার পানি খান। নেশা নেই, শুধু পানি। তিথি এবার ধীরে ধীরে বোতলটা খুললে, তারপর ছোট ছোট চুমুকে পানি খেলো। গলা বেয়ে পানি নেমে যেতে ক্লান্ত দেহটা যেন একটু শক্তি পেল। খাওয়া শেষ হলেই কিয়ান ডান হাত স্টিয়ারিংয়ে রেখে বলল, এবার বলুন আপনি কোথায় যাবেন, আমি নামিয়ে দেব। আমার যাওয়ার জায়গা নেই। কিয়ান অবাক হয়ে তাকালো তিথির দিকে, তারপর বিস্মিত কণ্ঠে বলল, আপনি আমার সঙ্গে মজা করছেন? কেউ বাড়ি ছাড়া হয় নাকি? বাড়িতে রাগ করছেন নাকি? তিথি মাথা নাড়ল না, বরং ঠোঁটে হালকা তাচ্ছিল মিশ্রিত হাসি। আমি আর রাগ? আচ্ছা, আপনি বলুন তো, মা ছাড়া মেয়েদের রাগ করতে হয়? কণ্ঠটা ভাঙা ভাঙা, কিন্তু ভেতরে আত্মবিশ্বাস। কিয়ান থমকে গেল, তার চোখে গভীর মনোযোগ। মেয়ের ফ্যাকাশে মুখ, চুলের ছায়া চোখের কোণাকুনি, মুগ্ধ, বিভ্রান্ত আর একটু উদ্বিগ্ন, সব অনুভূতি একসাথে। সে আর কিছু না বলে হালকা করে গিয়ারে হাত ঘুরালো। গাড়িটা স্টার্ট দিল। ইঞ্জিনের হালকা গুঞ্জন, রাস্তায় ভেজা আলো, সব কিছু যেন মুহূর্তেই জীবন্ত হয়ে উঠল। তিথি চমকে চোখ বড় করল। আরে,
কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে নামিয়ে দিন। কিয়ান এক হাত স্টিয়ারিংয়ে ধরে ঠান্ডা কণ্ঠে বলল। চুপচাপ বসুন, একদম কথা বলবেন না। তিথি কিছু বলার চেষ্টা করলেও গলা আটকে গেল। সে নিঃশব্দে বসে রইল, হাতটা একটু শক্ত করে নিজের কোলে চাপিয়ে রাখল। কাঁচের জানালার দিকে তাকিয়ে আছে। রাস্তার আলো তার চোখে প্রতিফলিত, কিন্তু হৃদয়ের ভেতরে জোরে জোরে কাঁপছে। শব্দ নেই, শুধু ইঞ্জিনের হালকা গুঞ্জন। শহরের রোদ্দুরের মধ্যে দুই মানুষের মধ্যে তৈরি হয়েছে অদ্ভুত এক নীরব দ্বন্দ্ব। প্রায় আধা ঘন্টা চুপচাপ পথ চলার পর গাড়ি ধীরে ধীরে থামল। তিথি তাকিয়ে দেখল রাস্তার শেষে দাঁড়ানো বাড়িটা বেশ বড় ফাঁকা গার্ডেন, বড় বড় জানালা, সবুজ ঘাসে হালকা রোদ পড়েছে। হৃদয়টা হঠাৎ কাঁপতে লাগলো, নিঃশ্বাসটা হালকা অচেনা। কিয়ান গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তিথি পাশে গিয়ে সাইডের দরজা খুলে দিল। দরজার পাশে দাঁড়িয়ে তিথি নেমে পড়ল, পায়ে যেন ভরসা কম। এটা কোথায়? আসুন তো তিথি। তিথি কিছু বলল না, কেবল কিয়ানের পিছু ধরে ধীরে ধীরে বাড়ির ভেতর ঢুকতে লাগলো। দরজার সামনে এসে কিয়ান কলিং বেল চাপে। সাথে সাথে মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। মহিলার চোখে হালকা বিস্ময়, তারপর মৃদু হাসি। হেনা চৌধুরী মহিলার নাম। কিয়ান বলল, মা, উনি আমার ফ্রেন্ড। ভিতরে এসো মা, তোমার নাম কি? তিথি কিছুটা হতভম্ব, কত সহজেই ওকে মেনে নিল। আমার নাম তিথি। আচ্ছা, তাহলে আমি অফিসে যাচ্ছি, আসি। হ্যাঁ, রাতে কথা হবে। কিয়ান একবার তিথির দিকে তাকিয়ে কোনো কথা না বলেই বেরিয়ে গেল। তিথি চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে রইল। মনে মনে অজানা ভয় আর একরাশ কৌতূহল মিলেমিশে রক্তের মতন গা ঘেঁষে ঘুরছে। হঠাৎ হেনা চৌধুরী তার দিকে হালকা হাসি দিয়ে বলল, আরে আসো মা, তোমাকে গেস্ট রুমে নিয়ে যাই। আগে ফ্রেশ হও আর একটু বিশ্রাম নাও, তারপর আমরা অনেক গল্প করব। তিথি মাথা দোলালো। ধীরে ধীরে হেনার পিছু ধরে বাড়ির ভিতর ঢুকলো। হলওয়েতে ঢুকে হেনা চৌধুরী দরজাটা খুলে দিলেন। গেস্ট রুমের ভেতরে ঢোকার সাথে সাথে হালকা আলো, শান্ত বাতাস আর সুগন্ধিত কামরা তিথির চোখকে কিছুটা শিথিল করে দিল। হেনা চৌধুরী একটা শাড়ি তুলে দিয়ে বললেন, মা, আপাতত এটা পরো, তুমি তো কিছুই আনোনি। আমি কিয়ানকে বলে দেব তোমার জন্য ড্রেস নিয়ে আনতে। তিথি হালকা কণ্ঠে ধন্যবাদ জানালো, কিন্তু চোখে এখনো অজানা আতঙ্ক আর অস্পষ্ট কৌতূহল। শাড়িটি হাতে নিয়ে সে রুমের মাঝখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থমকে রইল। মনে মনে ভাবল, আমি কোথায় যাচ্ছি? কে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে নিজেও তো জানি না। রুমের জানালা দিয়ে বাইরে হালকা রোদ ঢুকে পড়েছে, কিন্তু তিথির হৃদয় এখনো অন্ধকারের মধ্যে ঘোরাঘুরি করছে। নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন জীবন, সবকিছু এত অজানা, এত ভিন্ন। শাড়ি হাতে ধরে সে ধীরে ধীরে বিছানায় বসলো। একটা গভীর নিঃশ্বাস নিল। হয়তো এই প্রথম মুহূর্তে শিথিলতার খোঁজ মিলেছে, কিন্তু মনে মনে এখনো ভয়, কৌতূহল এবং এক অজানা অপেক্ষা আছে। বাড়িতে অভিষেক ঢুকতেই ভেতরের নীরবতা টুকরো টুকরো ভেঙে গেল। জান্নাত, চিৎকারের সাথে এক ধরনের তীব্র রাগ তার কণ্ঠে ফেটে পড়ল। এই চিৎকার শুনে জান্নাত এবং রোশ দুজনে অবাক হয়ে নিজ নিজ রুম থেকে বেরিয়ে এলো। জান্নাত মুখ খুলে কোনো কথা বলার চেষ্টা করলো, কিন্তু অভিষেক আর একটা মুহূর্ত অপেক্ষা করলো না। হঠাৎ পরপর 3টে থাপ্পড় জান্নাতের গালে পড়ে। জান্নাত অবাক চোখে তাকালো, হাতে মুখ মুছতে গিয়ে বলল, কি হয়েছে অভিষেক, তুমি ওকে এভাবে মারছো কেন? অভিষেক দাঁতে দাঁত চেপে চোখে রাগের আগুন জ্বলে বলল, তুই সব জানতি, ওদের তিথির কোনো দোষ ছিল না, তাহলে তুই আমাকে কেন কিছু বললি না? জান্নাত মুখ খুলল, কণ্ঠ কম্পমান, হাতটা অস্থির। এসব মিথ্যে কথা কে বলেছে? দিদি সব জানতো ও। কথা শেষ হওয়ার আগেই পরের থাপ্পড় পড়ে জান্নাতের গালে। জান্নাতের গালে আঘাতের সাথে রক্তচাপের মতন গরম অনুভূতি ছড়িয়ে পড়ল। চোখে বিস্ময় আর ভয়, মুখে হকচকিয়ে ভাব। সে বুঝল রাগ কতটা গভীর। তোকে আমি ভালো বন্ধু ভেবেছিলাম, কিন্তু এখন তুই ভালো বন্ধু হওয়ার যোগ্যও না। রোশ পাশে দাঁড়িয়ে চোখ বড় করে তাকিয়ে, মৃদু হাসি, কৌতূহল আর আঙুলে কিছুটা দুষ্টুমি। ব্রো, তুমি কি সত্যিই ভাবিকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবে? এই কথায় জান্নাতের চোখে আগুন জ্বলে উঠল। চাপা রাগ আর হতাশা সব মিলেমিশে তার মাথার ভেতর ঘুরছে। অভিষেক আর একটু ধৈর্য ধরল না,
হঠাৎ জান্নাতের চুল ধরে টেনে তোলে, শক্ত হাতে বাড়ির বাইরে দাঁড় করালো। তার চোখে আগুন, কণ্ঠে কম্পন। তোকে যেন আমার বাড়ির আশেপাশে আর চোখে না পড়ে। এই কথার সঙ্গে সঙ্গে জান্নাতের চোখ বড় হয়ে গেল। অভিষেক আর মুহূর্ত দেরি না করে দরজা বন্ধ করে দিল, যেন জান্নাতের ডাক আর কথার কোনো সুযোগ না থাকে। রোশ বিস্মিত হলো। কি হয়েছে ব্রো, তুমি এত উত্তেজিত হয়ে কেন? তিথি কোথায়? ভাবি তো বাবার বাড়ি গেছে আর বলেছে তুমি নাকি যাওয়ার অনুমতি দিয়েছো। অভিষেকের কণ্ঠ কাঁপছে, চোখে অদ্ভুত এক অস্থিরতা। কিন্তু তিথি তো ওর বাবার বাড়ি যায়নি। আমি ফোন করেছিলাম ওর বাবার বাড়িতে। মুখে কথা শেষ হওয়ার আগেই সে আর দাঁড়ালো না। হঠাৎ আতঙ্ক আর অপরাধ বোধের এক অদৃশ্য ঢেউ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর অভিষেক ড্রাইভিং সিটে বসে আর রোজ পাশের সিটে। অভিষেক এত জোরে গাড়ি চালাতে থাকে, রোজ ভয় পেয়ে কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভাইয়া আস্তে গাড়ি চালাও, এইভাবে তো অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু অভিষেক কোনো কানেই শুনছে না। তার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছে। তিথি কোথায়? আমি আমি কি সত্যি তিথিকে হারিয়ে ফেললাম? গাড়ি যেন তার আতঙ্কের প্রতিফলন হয়ে রাস্তায় ছুটছে। ইঞ্জিনের গুঞ্জন, হালকা বাতাস, রাস্তার আলো, সব মিলেমিশে ঘ্রাণের মতন চাপাচ্ছে তার হৃদয়কে। রোজ পাশে বসে হাতটা হালকা স্টিয়ারিংয়ে রাখছে, চোখ বড়, মনে ভয়। ব্রো প্লিজ আস্তে। কিন্তু অভিষেকের চোখ সামনে রাস্তার দিকে ফোকাস, হাতে শক্ত করে স্টিয়ারিং ধরে আছে। মনের মধ্যে শুধু একই খোঁজ, তিথি। প্রতি সেকেন্ডে যেন হাওয়ায় ভেসে আসছে, প্রতিটি লাইন যেন বলে দিচ্ছে তার অস্থিরতা। রোজ চুপচাপ, চোখে উদ্বেগ। অভিষেকের মনে ভয় আর আতঙ্ক সব মিলেমিশে গাড়িটিকে দ্রুত, প্রায় নিয়ন্ত্রণহীন গতিতে এগোতে বাধ্য করেছে। রাস্তায় হালকা বাতাস, দূরে আলো, সব মিলিয়ে যেন ঘূর্ণিঝড়ের মধ্যে তারা দুজন। রাত 9টা। রাতে নরম আলো ব্যালকনির ফাঁকে ঢুকছে, হালকা হাওয়া তিথির চুলের সাথে খেলছে। তিথি বসে আছে হেনা চৌধুরীর সঙ্গে গল্প করার পর, কিছুটা ক্লান্ত, কিন্তু মন ভরে আছে অজানা এক শান্তি দিয়ে। হেনা চৌধুরীর মমতা, কোমল কথাবার্তা, একমাত্র এই মানুষটির কাছে তিথি নিজেকে মায়ের মমতা পাওয়ার মতো অনুভব করছে। ব্যালকনিতে বসে বসে তিথি গভীরভাবে ভাবতে থাকে। অভিষেক কি আমাকে খুঁজছে? মনে করছে কি? পরক্ষণে একটু তাচ্ছিল্যপূর্ণ হেসে নিজেই বলল, নিশ্চয়ই প্রতিশোধ নেওয়ার জন্য খুঁজছে। হাসির সঙ্গে মনে একটা অদ্ভুত ব্যথা মিশে আছে, একরাশ অস্থিরতা। ঠিক তখনই হঠাৎ কারো কণ্ঠের আওয়াজ তার কানে পড়ে। তিথি চোখ মেলে পেছনের দিকে তাকালো, দেখলো কিয়ান শান্ত কিন্তু চোখে মৃদু কৌতূহল আর ব্যস্ততা নিয়ে দাঁড়িয়ে আছে। কিয়ান একপাশে দাঁড়িয়ে আছে, আলোয় তার ছায়া দীর্ঘ হয়ে গেছে। তিথি কিছুক্ষণ স্থবির, মনে মনে চিন্তা করলো, এত রাতে এখানে কি করে? কিছু বলবে না তো? কিয়ান ধীরে ধীরে কথা বলল, গলায় এক অদ্ভুত মৃদু সুর মিশিয়ে। আপনার জন্য মা ড্রেস আনতে বলেছিল, আমি কয়েকটা ড্রেস এনেছি, আপনি দেখে নিতে পারেন, আর কালকে মার্কেটে নিয়ে যাব। ধন্যবাদ, কিন্তু আপনি কি আমাকে কোনো চাকরি দিতে পারবেন? আর কতদিন আমি আপনাদের বাড়িতে থাকবো? কিয়ানের চোখে অল্প কৌতূহল, ভ্রুটা ভাঁজ করে জিজ্ঞেস করলো, কেন? আমাদের বাড়ি কি আপনার জন্য কোনো সমস্যা সৃষ্টি করছে? তিথি চোখে কিছুটা লজ্জা ভরা। আমি আসলে তা মিন করিনি, আমি এ শহরে থাকতে চাই না। কিয়ান তখন তার দিকে একটু এগিয়ে দাঁড়ালো, তার চোখে অনবরত নিরীক্ষণ। মন্তরভাবে তিথিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেয়েটার ধবধবে ফর্সা ত্বক, কোমরের নিচ পর্যন্ত লম্বা চুল, সিমসাম সাদা গড়নের মুখ, মায়াবী দৃষ্টি, সব মিলেমিশে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করছে। কিন্তু কিয়ানের মনে একটুখানি দুশ্চিন্তা জাগছে। মেয়েটা এত সুন্দর, এত নিখুঁত, তবু কেন এত কষ্টের ছায়া তার চোখে? কিয়ান ওইভাবে তাকাচ্ছে, তাতে তিথির অস্বস্তি হচ্ছে, এটা খেয়াল করলো কিয়ান। তাই ও দ্রুত চোখ সরিয়ে নিয়ে। কিয়ান মন দিয়ে শোনে, কিন্তু অজানাভাবে তার চোখে উদ্বেগের রেখা ফুটে ওঠে। তিথি চুপচাপ তার দিকে তাকালো। কিয়ান চোখের ভেতরে আশ্চর্য আর চিন্তার ছায়া। তিথির চোখে সেই এক অজানা গভীর ব্যথা, যা শুধুই সে অনুভব করতে পেরেছে। মিষ্টি মুখ, লাবণ্যময় চেহারা, কিন্তু ভেতরের ব্যথা আর ভাঙা হৃদয় কাউকে বোঝায় না। কিয়ান ধীরে ধীরে তিথির দিকে তাকিয়ে বলল, আচ্ছা যাবেন, তার আগে আমাদের বাড়িতে কিছুদিন থাকেন, আমরা তো ফ্রেন্ড হতে পারি, তাই না? তিথি কপালে ভাঁজ করে কিছুটা হেসে জিজ্ঞেস করলো। আমাকে কেন আপনার ফ্রেন্ড বানাতে চান? কিয়ানের চোখে হালকা হাসি ফুটল। কারণ আপনার দুঃখী দুঃখী চেহারা, সেটা দেখতে ভালো লাগছে।
তাই যদি একটু হাসি ফুটাতে পারি তার প্রচেষ্টার জন্য। তিথি কপালে ভাঁজ রেখে হালকা তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল। প্রথম প্রথম কথা বলছেন তাই ভালো লাগছে, পরে হয়তো বিরক্ত লাগবে। কিয়ান তা শুনে একটু আক্ষেপপূর্ণ হেসে বলল, ফালতু কথা বলছেন, আপনাকে কারো আবার বিরক্ত লাগে নাকি? হুম, সময় হলে বুঝবেন। কিয়ান আরেকবার ধীরে চোখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আগে ফ্রেন্ড হওয়ার সুযোগ দিন, একে অপরকে জানার সুযোগ, তারপর যা কিছু ঘটুক তা দেখা যাবে। তিথি চুপ রইল কিছুক্ষণ। চন্দ্র যেমন দাগসহ আলো বিলায়, বাক্যহীন থাকে দুনিয়া, তেমনি আপনার অতীত যতই কৃষ্ণ হোক আপনি হবেন আলোকিত জ্যোতিষ্যতি। আর আপনাকে কেউ কথা বলার সাহস পাবে না মায়াবতী, কারণ আপনার ঢাল হব আমি। কিছুক্ষণ নীরবতা ভাঙার পর তিথি ধীরে বলল, আচ্ছা। কিয়ানের চোখে যেন ঠিক সেই মুহূর্তে আলো ঝলসে উঠল। ধন্যবাদ। গলার স্বরে উৎফুল্লতা টের পাওয়া যায়। তাহলে কালকে আমরা ঘুরতে যাব। তারপর যেন আগের কথা ধারাবাহিকতায় বলল, কালকে আমি যাব না। কিয়ান হালকা হাসল, চোখে মুখে প্রায় নিষ্পাপ দুষ্টুমি। ধরে নিন এটা আমাদের বন্ধুত্বের জন্য আমার চাওয়া প্রথম কিছু। আপনার সাথে আমি কথা বলে উঠতে পারবো না। কিয়ান এবার হাসিটা খোলামেলা করল। তার মানে যাবেন তো? হুম। কিয়ান বলল সংক্ষেপে, স্বস্তিতে তাহলে। গেট, আমি এখন আসি। আচ্ছা। কিয়ান ধীরে ধীরে হেঁটে চলে গেল। জুতোর আওয়াজ ক্রমান্বয়ে ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। তিথি ব্যালকনিতে দাঁড়িয়ে তার চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চুলে বাতাস লাগছে, চোখে কৌতূহলের আলোর ফোঁটা। হঠাৎ নিজের সাথে কথা বলার মতন ফিসফিস করে বলল, আমাকে এত প্রায়োরিটি কেন দিচ্ছেন চৌধুরী সাহেব? তার গলায় বিস্ময়ের সাথে সাথে ছিল অল্প অবিশ্বাস আর খুব গোপনে এক চিমটি উষ্ণতা। শহর জুড়ে রাত 12টা পর্যন্ত দৌড়াদৌড়ি করে তিথি কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে হতাশ আর ক্লান্ত হয়ে বাড়িতে ফিরল। রুমে ঢুকেই নিভে থাকা অন্ধকার তার বুকে কেমন চাপা ভার তৈরি করলো। একটা মুহূর্ত স্থির দাঁড়িয়ে থাকলো সে। চোখের কোণে অদ্ভুত একটা কাঁপন, যেন অন্ধকারের গভীরে কেউ আছে, কেউ ছায়ার মতন তাকিয়ে আছে তার দিকে। হোঁচট খেয়ে সে সুইচ টিপল। আলো জ্বালাতেই অভিষেকের দৃষ্টি ছুটে গেল রুমের প্রতিটি কোণে। বিছানার উপর ফেলে রাখা পুরনো কুশন, জানালার পাশে চায়ের কাপে শুকিয়ে ওঠা দাগ, টেবিলে তিথির রেখে যাওয়া সব কিছু যেন হঠাৎ করে তিথির সত্তা হয়ে উঠল। তিথি, তার কণ্ঠ ভেঙে গেল। সে এক ঝলক কল্পনা করলো ওই জানালার পাশে দাঁড়িয়ে চুল উঠছে, ঠোঁটের কোণে জমে থাকা বিদ্রুপ হাসি, অথবা ঘাড় ঘুরিয়ে আমাকে সময় দাও ধরনের চোখ। সবই ছিল, কিন্তু সবই ছিল শুধু তার মাথার ভেতর। হঠাৎ যেন ছুটে গেল সে আলমারির দিকে। আলমারি খুলে আঙুল কাপা কাপা করে সে বের করলো তিথির একটা সিল্কের শাড়ি, ঘন নীল। মুহূর্তের মধ্যে শাড়িটা সে নিজের বুকে চেপে ধরল। ভারী শ্বাস নিতে নিতে আলমারির ভেতরে পিঠ ঠেকিয়ে বসে পড়ল মেঝেতে, যেন পৃথিবীর ভার এসে জমে আছে তার বুকের ওপর। রুমের নীরবতা যেন হঠাৎ করে ভারী হতে লাগলো। বাতাসে গুমোট পচা দ্বিধা আর এক ধরনের অনুতাপের গন্ধ। তিথির শাড়িটা বুকে চেপে ধরে কাঁপা কণ্ঠে অভিষেক বলতে লাগলো, তিথি, আমি জানি আমি বড় অন্যায় করেছি তোমার সঙ্গে। এমন অন্যায় যার ক্ষমতা নেই, থাকা উচিত না। তার গলা শুকিয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল। আমি তোমাকে ভুল বুঝেছি। তোমার সাথে এই ব্যাপারে কথা বলে নিয়ে জিজ্ঞেস করে অথচ দাবি করেছি তোমাকে ভালোবেসেছি। ভালোবাসলে মানুষ তো জানার চেষ্টা করে, তাই না? শোনার চেষ্টা করে। আমি করিনি। শেষ বাক্যগুলো উচ্চারণের সময় তার চোখ আবার যেন হ্যালুসিনেশনের সীমায় চলে গেল। তিথি যেন দরজার পাশে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো শব্দই করছে না, শুধু তাকিয়ে। অভিষেক মৃদু শ্বাস টেনে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বুকের সামনে শাড়িটা ধরে এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে বিছানায় রেখে দিল, যেন কোনো ভাঙা প্রতিজ্ঞা রেখে যাচ্ছে। সে হঠাৎ ড্রয়ারের দিকে গেল। ড্রয়ার খুলতেই একটা ছোট চাকু অল্প শব্দ করে ধাতব ঠকঠক শব্দে বেরিয়ে এলো। চোখে ছিল না কোনো উন্মাদনা, ছিল শুদ্ধ হতাশা, ঠান্ডা নিঃশব্দ ক্লান্ত হতাশা। চাকুর ধারটাকে সে একবার আঙ্গুলের ডগা দিয়ে ছুঁয়ে দেখল, তারপর নিঃসন্দেহে যেন নিজের বিরুদ্ধে কোনো রায় ঘোষণা করেছে। হাতের তালুতে আঘাত করলো একবার, ব্যথা লাগার আগে শব্দটা এলো, চামড়ার ভেতর ধাতুর ঠান্ডা অংশ ঢুকে যাওয়ার ফিসফিস শব্দ। দ্বিতীয়বার, তৃতীয়বার, ক্ষুদ্র কিন্তু স্থির কাজ, যেন প্রতিটা আঘাতের সাথে আরেকটা অনুশোচনা কেটে বেরিয়ে আসছে। রক্ত গড়িয়ে পড়তে লাগলো টপ টপ টপ।
ধীরে ধীরে মেঝেতে ছোট দাগের বৃত্ত তৈরি হচ্ছিল। দাগগুলো যেন লাল নয়, অপরাধের রং। অভিষেক দাঁতের ফাঁকে হালকা শীষ ধরে ব্যথা সহ্য করল, কিন্তু অসহায় নয়, বরং এক ধরনের প্রশ্নচিহ্নের মতো। এইটুকু ব্যথা কি তিথির প্রতি করা অত্যাচারের লাঘব হবে? ঠিক তখনই রুমের দরজা কর্কর শব্দে উঠে খুলে গেল। রোজ ভিতরে ঢুকতে সামনে যা দেখলো তার বুকটা ধপ করে নামলো। মেঝেতে রক্তের ছোট ছোট দাগ, বিছানায় গুটিসুটি হয়ে বসে অভিষেকের কাপা দেহ, হাতে চাকুর ধার, পাশে এলোমেলো হয়ে থাকা তিথির শাড়ির প্রান্ত। ব্রো! চিৎকার করে এগিয়ে গেল রোষ। মুহূর্তেই অভিষেকের হাত থেকে চাকুটি কেড়ে নিয়ে দূরে ছুড়ে দিল। এরপর শক্ত হাতে অভিষেককে ধরে বিছানায় বসালো। তুই কি করছিস এসব? পাগল নাকি? রোষের গলা কাঁপছিল, কিন্তু রাগে নয়, ভয়ে। অভিষেকের নিঃশ্বাস ওঠানামা করছে, চোখ লালচে একটা অদ্ভুত ফাঁকা দৃষ্টি, সারা শরীর কাঁপতে লাগলো। হঠাৎই সে সামনে ঝুঁকে রোষকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন কান্না করতে লাগলো। রোষ সম্পূর্ণ হতভম্ব। এত বছর ধরে এই মানুষটাকে সে দেখেছে, রাগী, গম্ভীর, অচঞ্চল, দুনিয়াকে তাচ্ছিল্য করা, অথচ আজ সে মানুষ ভেঙে পড়েছে কাচের মতন। আমি আমি অনেক অন্যায় করেছি ওর সাথে রোজ। তিথি তিথি চলে গেছে আমার জন্য, আমাকে ছেড়ে, আমার কারণে। আমি অপরাধী রোজ, আমি অপরাধী। শব্দগুলো বের হচ্ছিল অসময়ে, ভেঙে ভেঙে। প্রতিটা শব্দ যেন তার গলা চিরে বেরোচ্ছে। রোষ এবার শ্বাস নিল ধীরে, চোখ ঝাপসা হয়ে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। কাঁধে হাত রাখলো অভিষেকের। রক্ত ফ্লোরে টুপটুপ করে পড়তে লাগলো। অভিষেক ধীরে ধীরে চোখ বন্ধ করলো, শ্বাস নিল গভীরভাবে। বাতাসে এবার আর শাড়ির গন্ধ ছিল না, ছিল অনুতাপের। সকালের সূর্যের উষ্ণ কিরণ পাতলা পর্দা ভেদ করে হালকা হলুদ আলো ছড়িয়ে দিল রুমের ভেতর। আলো এসে পড়ল তিথির ঘুম জড়ানো চোখে মুখে। সে ভ্রু কুঁচকে পিটপিট করে চোখ খুলল, মুহূর্তের জন্য ভুলে গেল কোথায় আছে। কিছুক্ষণ পরে মনে পড়তে ধীরে ধীরে উঠে বসলো। চুল এলোমেলো, গলায় একটু গুমোট ঘুমের ভাব, একটা অদ্ভুত শান্ত চেহারা। ওয়াশরুমের দিকে উঠতে যাবে ঠিক তখনই কেউ দরজায় নক করলো। তিথি হালকা চমকে গেল, চুল ঠিক করারও সময় পেল না। অগোছালো চেহারা নিয়ে দরজা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়েছিল কিয়ান। তিথিকে দেখা মাত্রই কিয়ান থমকে গেল। মুহূর্তে যেন তার চোখে আলো জমে উঠল। তিথির এলোমেলো চুল, আধ খোলা চোখ, ঘুম জড়ানো কণ্ঠ, সবকিছুতে এক ধরনের অপ্রস্তুত মিষ্টি আভা। আরে, আপনি এত সকালে? ওর কণ্ঠটা ঘুমের নরম ভাব নিয়ে বের হলো, আর সেই নরম কণ্ঠেই কিয়ানের বুকের ভেতর কেমন যেন ধুকপুক করে উঠল, যেন হৃদস্পন্দন এক মুহূর্তে জোরে বাজতে লাগলো। কিয়ান তাকিয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতর বাহ্যিক স্থিরতা আর অভ্যন্তরীণ ঝড়ের ক্লাসিক যুদ্ধ। তিথি বুঝল না, হালকা অস্থির হয়ে বলল, হ্যালো চৌধুরী সাহেব, কিছু বলবেন? কিয়ান যেন তখনই বাস্তবে ফিরে এলো। না মানে, মা আপনাকে ব্রেকফাস্টের জন্য ডাকছিলেন, ভাবলাম ডেকে দিই। তিথি দরজা আধা খোলা করে দাঁড়িয়ে, চুল এখনো এলোমেলো, মুখে ঘুমের নরম ভাব। তবুও তিথির কণ্ঠে নিছক ভদ্রতার সাথে বলল, আচ্ছা, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে হেলে দুলে হাঁটতে নিলেই কিয়ান পেছনে থেকে পুনরায় বলে উঠল, কিন্তু আজকে তো আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, মানে বন্ধুত্বের প্রথম শর্ত আপনি ভুলে গেছেন? তিথি একটু চুপ করে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের নীরবতা। নীরবতার মধ্যে যেন তার চোখে একটু দ্বিধা, একটু অস্বস্তি, আর একটু আশ্চর্য। আচ্ছা, যাব, আমি রেডি হয়ে আসছি। কিয়ানের চোখের ভেতর আনন্দ খুব সূক্ষ্মভাবে ঝিকিয়ে উঠল। ওটা হয়তো কেউ খেয়ালই আসবে না। ঠিক আছে, খাবারের টেবিলে অপেক্ষা করছি। বলে ঘুরে হাঁটতে লাগলো। তিথি দরজার ফ্রেমে ঠেকে দাঁড়িয়ে রইল। কিয়ান করিডোরের কোণ ঘুরে অদৃশ্য হয়ে যেতে না যেতেই তিথি ধীরে দরজা বন্ধ করলো। তার হাতের মুঠোয় অন্যমনস্কভাবে চুল পেঁচিয়ে ধরল। নিজের দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেলল। এই শহরে কেউ আমাকে ডাকবে এমনটা ভাবিনি। তারপর নিজেকে ঠিকঠাক করে চুল গুছিয়ে রুমের ভেতর ঢুকে গেল। ফ্রেশ হতে চলে গেল। ফুচকার টক মিষ্টি স্বাদ এখনও তিথির ভিজে জিভে লেগে আছে। শহরের সকালে নরম রোদ তখন পার্কের পাতাগুলোই ঝরে পড়েছে। বাতাসের হালকা ছোঁয়া চুল উড়িয়ে দিচ্ছে। মানুষ বলতে গেলে নেই, কেবল দু একটা পাখির ডাক আর দূরে দৌড়াতে থাকা দুজন শিক্ষানবিশ অ্যাথলেট। তিথি সামনে সামনে হেঁটে চলেছে। মাটির পথটা ভেজা, গতরাতে সামান্য বৃষ্টি হয়েছে বোঝা যায়। কিয়ান পেছনে ধীর পায়, দুই হাতে পকেট ঢুকিয়ে হাঁটছে।
চোখে একটা আলতো পর্যবেক্ষণ। মেয়েটা ঠিক কেমন হাঁটে, কিভাবে মাথা নাড়ে, সবই যেন নতুন, অদ্ভুত এক আকর্ষণীয়। আপনার মনটা কি ভালো হয়েছে? তিথি থামল না, হাঁটতে হাঁটতে বলল, ঘুরতে এলে কার না মন ভালো হয়? হুম হুম। বলে হালকা হাসলো। হাসিটা খুব ছোট কিন্তু খুব সত্যি। তাহলে আমার ঘুরতে এড়িয়ে আসাটা সার্থক হয়েছে। তিথি এবার থামলো, পেছনে তাকিয়ে কিয়ানের দিকে এক ঝলক দেখলো। সেই হাসি দেখে হালকা চমকালেও নিজের ভেতরের অনুভূতিটা চেপে রাখলো। আপনি সবসময় এত কথা বলেন? তিথির মৃদু খোঁচা। যারা সারাক্ষণ মন খারাপ করে থাকে তাদের সাথে কথা না বললে কি চলে? তিথি চোখ নামিয়ে নিল। এক মুহূর্ত যেন তার বুকটা ভারী হয়ে উঠল। সে কি সত্যি এমন মন খারাপ করেই থাকা একটা মেয়ে? বাতাসে কিছুক্ষণ নীরবতা। হুম, আমার মন খারাপ থাকে, তবে সেটা দেখিয়ে বেড়ানোর খুব শখ নেই। আপনার মন খারাপ থাকলে সেটা আমি না দেখলে আর কে দেখবে? তিথি বিস্মিত হয়ে তাকালো, চোখে বিস্ময়, মুখে এক ফোঁটা অনিশ্চয়তার রেখা। আমরা তো এখনো তেমন চিনি না একে অপরকে। চিনতে সময় লাগে, কিন্তু মন খারাপ বুঝতে মাত্র 2 সেকেন্ড যথেষ্ট। তিথি কিছু বলল না, মাথা নিচু করে হাঁটতে লাগলো। আবার দুজনের ছায়া পাশাপাশি চলতে লাগলো। একটা নরম সকাল, একটা নীরব পার্ক, আর দুটি মানুষ যাদের জীবন ঠিক আলাদা আলাদা দিক থেকে এসে আজ এই সরল পথটাই মিলেছে। দূরে গাছের নিচে বেঞ্চ ফাঁকা পড়ে আছে। কিয়ান দেখিয়ে বলল, ওখানে বসবেন? কথা বললে ভালো লাগবে। বসে কথা বলা মানে বেশি কথা বলতে হবে। আমি কম কথা বলি। তাই তো বলছি, আমাকে বেশি কথা বলতে হবে। বিরক্ত দেখানোর ভান করলেও তিথির চোখের কোণে এক ফোঁটা নরম হাসি ফুটে উঠল। 1 মাস পর। সময় কখনো কখনো অদ্ভুত নরম নিষ্ঠুরভাবে এড়িয়ে যায়, আবার কখনো খুব নরম করে। তিথির জন্য এই 1 মাসটা ছিল ঠিক এর মাঝামাঝির কোথাও। কিয়ানের বন্ধুত্ব, হেনা চৌধুরীর মমতা, আর নতুন পরিবেশ, সব মিলিয়ে দিনগুলো খুব ধীরে ধীরেই কেটে গেছে। তিথি ভেবে পেত না একজন মানুষ কত দ্রুত আর সহজে অন্যের জীবনে জায়গা করে নিতে পারে। কিয়ানকে নিয়ে মাঝে মাঝে সে নিজের সাথে ভাসত। কিয়ানের কৌতূহলপূর্ণ কথাবার্তা, জেদি স্বভাব, আর অবাঞ্ছিত যত্নশীলতা সব মিলিয়ে তাকে বিরক্ত করত, আবার অদ্ভুতভাবে স্বস্তিও দিত। তিথির সরল মন সব কিছু ঠিক বন্ধু হিসেবেই দেখে, কিন্তু কিয়ানের চোখে সেই সরল মেয়েটা একদম অন্যরকম রঙে ফুটে উঠেছিল। সে কিছু না বললেও তার দৃষ্টি বলে দিত এই 1 মাসে সে হারিয়ে গেছে সেই চোখে, সেই দুঃখী হাসিতে। হেনা চৌধুরীও তিথিকে নিজের মেয়ের মতো করেই ফেলেছে। উনি হাতে শাড়ির পাট ঠিক করে দিতে দিতে বলতেন, মা, মেয়েদের জীবন যদি এভাবেই কঠিন হয় তবে তাদের হাসিটা কেউ না কেউ আগলে রাখতেই হয়। সবাই ভাগ্যবতী হয় না মা। তিথিকে হেনা চৌধুরী স্পষ্ট মা বলতে বলেছে। তিনি আর মানা করেনি। এই বাড়িটা তাকে নতুন সাজ দিয়েছিল। তবুও গভীর রাতে কখনো কখনো অভিষেকের কথা মনে পড়ত, কিছু ভুল বোঝাবুঝি আর বুক ফাটানো চিৎকারগুলো খুব নিঃশব্দ হয়ে ফিরে আসতো। তারপর আবার নিজেকে কঠোর করে বলতো, যে মানুষ খোঁজই নিল না তার জন্য মন ভাঙলে লাভ কি, নিশ্চয়ই ভালো আছে। তিথি আর হেনা চৌধুরীর সঙ্গে বসে আছে সোফায়, দুজনে কথা বলছিল। খুব সাধারণ, খুব গৃহস্থলী ধরনের কথা। ঠিক তখনই বাড়ির কলিং বেলের শব্দ বাড়িটার নীরবতা ভেঙে দিল। তিথি ও হেনা একসাথে তাকালো। দেখি কে এলো। তিথি দাঁড়িয়ে দরজার দিকে এগোতে লাগলো। তিথির বুকটা হঠাৎ করে কেমন যেন অস্থির হয়ে উঠল, অজানা কারণেই। তিথি দরজা খোলার সাথে সাথেই যেন থমকে গেল সময়। সামনের দৃশ্যটা বিশ্বাস করতে কয়েক সেকেন্ড সময় লাগলো তার। সামনে দাঁড়িয়ে আছে কিয়ান, মুখে তার চেনা হাসিটা, কিন্তু কিয়ানের ঠিক পেছনে দুজন, রোশ আর তার পাশে অভিষেক। অভিষেককে চোখে পড়তেই তিথির বুক কেঁপে উঠল, হাত যেন দরজার কাঁটায় ঠান্ডা হয়ে গেল। তিথি 2 ধাপ পিছিয়ে গেল নিঃশব্দে। কিয়ান অবাক, চোখ দুটো একটু বড় হয়ে গেল। সে কিছু বলতে যাবে, এমন মুহূর্তেই তিথি, কথাটা যেন নরম, চাপা, মিশে আছে অপরাধবোধ আর আকুলতা। তিথি নিঃশ্বাস ফেলতে ভুলে গেল এক মুহূর্তের জন্য। কিয়ান হতভম্ব হয়ে অভিষেকের দিকে তাকিয়ে বলল, তুমি চেনো তিথিকে? প্রশ্নটা বাতাসে ঝুলে রইল, কেউই উত্তর দিল না সাথে সাথে। তিথির চোখ কিন্তু পেছনে থাকা মানুষটার দিকেই স্থির। অভিষেক চেনা মানুষটা কোথায়? সে তো পরিপাটি, অহংকারে ভরা, নিজের মতো আধিপত্যে টইটুম্বুর ছিল সবসময়। এখন যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে কেমন যেন ভেঙে পড়া, অসম্পূর্ণ আর অগোছালো।
চুল এলোমেলো, দাড়ি বড় হয়েছে, শরীর শুকিয়ে গেছে। 1 মাসে যেন কেউ তার ভেতর থেকে সব আলো নিভিয়ে দিয়েছে। চোখে কেমন নিস্তেজতা, কিন্তু সেই একই চোখে ভরাট অপরাধবোধের দহন। তিতির মনের ভেতর কেমন একটা ঝড় বয়ে গেল। তাহলে অভিষেক ঠিকই জানতো কোথায় খুঁজতে হয়, নাহলে এভাবে কেন এলো? আবার মনে হলো ও তো খোঁজেই নেয়নি, তবে এখন কেন? অভিষেক তিথির দিকে এক পা বাড়াতেই তিথির চোখ বড় হয়ে গেল। নিজের ভেতরে সমস্ত স্নায়ু যেন আচমকা ছিঁড়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে ঘুরে দৌড় দিল নিজের রুমের দিকে। লম্বা 2 কদমে দরজার কাছে পৌঁছে তালা লাগিয়ে দিল। পরের মুহূর্তেই পিঠ ঠেকে গেল দরজার কাঠে আর ধপ করে বসে পড়ল মেঝেতে। চোখে গরম পানি এসে জমলো চুপিসারে, শব্দ না করে কাঁদতে লাগলো। চাপা সেই কান্নায় বুক ওঠানামা করতে লাগলো। শুধু তারাই শুনতে পায় যারা নিজেরাই ভেঙে গিয়েছে। বাইরে অভিষেক দৌড়ে সে দরজায় হাত রাখলো, তারপর ধাক্কা দিল 1 2 3 বার। তিথি প্লিজ দরজা খোলো, প্লিজ আমার সাথে কথা বলো, একবারই, শুধু একবার। ধাক্কা আরও জোরালো হলো। তিথি প্লিজ, আমি আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, আমাকে একটু সময় দাও, আমাকে এক্সপ্লেন করার একটা সুযোগ দাও প্লিজ। ভেতরে কোনো সাড়া নেই, শুধু নিঃশব্দ কান্না। কিয়ান আর হেনা চৌধুরী দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। পুরো পরিবেশ থমকে আছে। বাতাসে উত্তেজনা, ভয় ভাঙা স্মৃতি আর অপরাধবোধের গন্ধ। অভিষেক, তুমি তিথিকে কিভাবে চেনো? প্রশ্নটা ছিল শান্ত কণ্ঠে, কিন্তু তার মধ্যে তীব্রতা ছিল। অভিষেক থামলো 1 সেকেন্ড। ও আমার বউ, তিথি আমার বউ। কথাটা যেন বিস্ফোরণের মতন ছড়িয়ে পড়ল পুরো ঘরে। হেনা চৌধুরীর মুখ থমকে গেল। কিয়ানের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল অদ্ভুত শকের চোটে। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন মস্তিষ্ক কিছুক্ষণ প্রসেস করতেই পারছে না। গত 1 মাস ধরে তিথির সাথে কাটানো ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো, ফুচকা, পার্কে হাঁটা, গল্প, হাসি, সেই ঘুম ছড়ানো সকাল, সব একসাথে এসে বুকের ভেতর ধারালো কাটার মতন বিঁধে গেল। যার প্রতি ধীরে ধীরে নরম হয়ে উঠেছিল তার মন, যার জন্য কোমল অনুভূতির কণা জমে উঠেছিল হৃদয়ের গভীরে, সে মানুষটা অন্য কারো স্ত্রী। কিয়ানের ভেতরে একটা অদৃশ্য শব্দ হলো, ছোট্ট কিন্তু তীব্র, যেন কেউ বুকের মাঝখানটায় পাথর রেখে বলল, গ্রহণ করো। কিন্তু কিভাবে, কোন মুখে, কোন ব্যাখ্যায়, সে নিজেও জানে না। অভিষেক তখনও দরজায় হাত রেখে মাথা নিচু করে ভাঙা গলায় ফিসফিস করে বলছে, তিথি বের হও প্লিজ। রুমের ভেতরে তিথির কাঁপা কণ্ঠ ভেসে আসে না, কিন্তু তার নীরবতা নিজেই একটা উত্তর, খুব চেনা, খুব চুপচাপ আর অনেক কষ্টের। যে দরজাটা 1 মাস ধরে বন্ধ ছিল অভিমান আর জেদের কারণে, আজ তা খুলতে পারছে না কষ্ট আর ভয়ের জন্য। তিথি কোনো সাড়া দিচ্ছে না দেখে অভিষেকের শ্বাস কেমন ভারী হয়ে উঠল। চোখ লাল, কণ্ঠ ভাঙা, দৃষ্টি অস্থির। হঠাৎ সে 2 মুঠো খুলে দরজায় প্রচণ্ড ঘুষি মারল। কাঠের দরজাটা কেঁপে উঠল, পুনরায় মারল। তৃতীয়বার মারার সাথে তার হাতের গিটের চামড়া ছিঁড়ে গেল। রক্ত বেরিয়ে এসে দরজার গায়ে লাল দাগ হয়ে পড়ল। অভিষেক থামল না, আরও একবার মারল, যেন নিজের অপরাধ বোধ, নিজের ভুল, নিজের অনুশোচনা দরজা সেই কাঠে পিঠেতে ভাঙতে চাইছে। রোজ হতভম্ব হয়ে দৌড়ে এসে তার অভিষেকের হাত ধরে ফেলল। ব্রো, ব্রো স্টপ, কি কি করছো তুমি? দেখো হাতটা হাতটা কেটে গেছে। অভিষেকের নিঃশ্বাস কাঁপছে, চোখে পানি জমেছে কিন্তু পড়ছে না, শুকনো আগুনের মতন। দরজার ওপাশে তিথি সেই শব্দে চমকে উঠল। সে দরজার তলায় পড়া রক্তের টপাটপ শব্দটা শুনল, চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থাকলো। তুমি চলে যাও অভিষেক। বাইরে অভিষেক থমকে গেল। কণ্ঠটা ঠিক আগের মতো নরম না, না মায়াময় না, তাতে আছে ক্ষত, অভিমান, অপমান আর ভাঙা ভালোবাসার দাগ। আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি আমাকে কখনো ভালোবাসোনি, ওটা ছিল আবেগ। ভালোবাসলে বিশ্বাস করতে, জিজ্ঞাসা করতে, কিন্তু তুমি কোনোটাই করনি। বাইরে দাঁড়ানো অভিষেক নিঃশ্বাস বন্ধ করে শুনল তার চোখ কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কথা বেরোচ্ছে না। তিথির কণ্ঠ এবার আরও নিষ্ঠুর, আরও স্পষ্ট। তুমি আমাকে তোমার মতো করে ভালোবেসেছো, কিন্তু আমার মতো করে একবারও বুঝুনি। তাই প্লিজ তুমি চলে যাও অভিষেক। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, সময়টা আচমকা ধীর হয়ে গেল। তারপর অভিষেক নিঃশব্দে রক্ত ছড়ানো হাতটা নিয়ে নিচে নামলো। চোখ নামিয়ে ধীরে ধীরে দরজার সামনে থেকে সরে গেল। কোনো ঝড় নেই, কোনো চিৎকার নেই, শুধু ক্লান্ত হেরে যাওয়া মানুষের গাম্ভীর্য। রোজ অভিষেকের পেছনে পেছনে বেরিয়ে গেল। দরজার ওপাশে বসে থাকা তিথি আস্তে করে চোখ বন্ধ করলো আর ভেতরে ফিসফিস করে বলল,
তুমি আমাকে কখনো ভালোবাসোনি অভিষেক, শুধু কষ্ট দিয়েছো। বাড়িতে ঢুকেই যেন পুরো অন্ধকার, ভারী আর নিঃশ্বাস বন্ধ করা একটা পরিবেশ অভিষেককে ঢেকে ফেলল। কিছু না বলে সে ঝড়ের মতো নিজের রুমে চলে গেল। তারপর একটার পর একটা শব্দে রুম কেঁপে উঠল। টেবিল উল্টে গেল, ফুলদানি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ফটোগ্রাম ভেঙে মেঝেতে গ্লাসের টুকরো ছড়িয়ে পড়ল। যেন ওর ভেতরের দুঃখ, রাগ আর অপরাধবোধ সব মিলে রুমটাকে ধ্বংসস্তূপ বানাচ্ছে। রোজ গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিল। কথা বলার সাহস হচ্ছিল না। ভাইটাকে ও কোনোদিন এমন ক্ষুদ্র, এমন অসহায় অবস্থায় দেখেনি, কিন্তু বেশিক্ষণ স্থির থাকতে পারল না। হঠাৎ অভিষেক হাত দিয়ে কাচের ফ্রেম ধরে ফ্লোরে চাপ দিল। গ্লাস ফেটে গিয়ে হাত ছিঁড়ে গেল, রক্ত পড়তে লাগলো টপ টপ করে। এবার রোজ ছুটে গেল, গলা চেপে ধরে কষ্টে কষ্টে অভিষেককে খাটে বসালো। ব্রো প্লিজ থামো প্লিজ, আর কত ভাঙবে নিজেরে না? অভিষেকের চোখ লাল, নিঃশ্বাস দ্রুত, কণ্ঠ গম্ভীর আর কিন্তু ভাঙা। আমার কাছ থেকে সর রোজ, আমাকে আমার মতো থাকতে দে। অনেক হয়েছে, ভাবি রাগ করে আছে, তুমি রাগ না ভাঙিয়ে এরকম পাগলামি করলে হবে? অভিষেক তীক্ষ্ণ দৃষ্টি তুলে তাকালো। তারপর কিছুই ঠিক হবে না সেই কথার মাঝে তেতে হতাশা, চিৎকার না থাকা সত্ত্বেও ভাঙা মানুষের গর্জন। এরপর কোনো সতর্কতা, কোনো বিরতি কিছুই নেই। খাটের পাশে থাকা ছোট টি টেবিল থেকে সে এক কাচের গ্লাস তুলে নিল। রোজ ভাবলো হয়তো ছুঁড়ে ফেলবে কোথাও, কিন্তু না। ড্যাং, গ্লাসটা নিজের মাথায় জোরে আঘাত করলো। গ্লাস ভেঙে মেঝেতে পড়ে চূর্ণ হলো। আর তার সাথে অভিষেকের কপাল দিয়ে পাতলা রক্তের রেখা নেমে এলো ভ্রুর পাশ বেয়ে। সবকিছু এতই দ্রুত ঘটলো যে রোজ শক হয়ে 3 সেকেন্ডে স্থির হয়ে রইল। বিশ্বাসই হচ্ছিল না ওর সামনে কি হলো। ব্রো ইউ আর ক্রেজি। চিৎকার করে সে ঝাঁপিয়ে পড়ল, গ্লাসের টুকরো সরিয়ে অভিষেকের মাথা চেপে ধরল। অভিষেক এবার কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল, যেন নিজের শরীরে আঘাত করে নিজের ভেতরের যন্ত্রণা একটু হলেও কমিয়ে নিচ্ছে। পুরো রুমে শুধু দুজন মানুষের শ্বাসের শব্দ আর কাচের ওপর পড়া রক্তের টপটাপ শব্দ। এবং নিঃশব্দে একটা সত্যি ভেসে উঠল, ভালোবাসা হারালে মানুষ সবচেয়ে বেশি নিজেকেই আঘাত করে। বিকেল 5টা, চৌধুরী বাড়িটা যেন কোনো অদৃশ্য ভারে চেপে আছে। চারিদিকে নীরবতা, যেন কেউ চিৎকার করে বলছে চুপ, আর সবাই বাধ্য হয়ে চুপ করে আছে। ড্রয়িং রুমে বসে আছে কিয়ান, চোখে দোটানা, মুখে অচেনা ক্লান্তি। টেবিলের ওপর হাত রেখে আঙুল টোকা দিচ্ছে বারবার, যেন কোনো উত্তর খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হেনা চৌধুরী রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে চুপচাপ, কখনো ছেলের দিকে তাকায়, কখনো করিডোরের দিকে। মা বলে কথা, বোঝে যে এই নীরবতার গভীরে ঝড় আছে। আর তিথি সকাল থেকে রুমের দরজা খোলেনি। হেনা চৌধুরী কিয়ান অনেকবার ডেকেছে, তিথি দরজা খোলো প্লিজ, কথা বলতে হবে। প্রতিবারই একটাই উত্তর, আমার একা থাকা দরকার। তারপর আর কিছু নয়। এই নীরবতার মাঝে হঠাৎ ট্রিং টিং কলিং বেল বেজে উঠল। কিয়ান চমকে উঠল, উঠে দ্রুত দরজার দিকে গেল। দরজা খুলতে রোশকে দেখে থমকে গেল সে। রোশের চোখ লাল, চেহারায় তাড়াহুড়ো আর দুশ্চিন্তা লেখা। কিয়ান বলতেই যাচ্ছিল, তুমি? কিন্তু রোশ সুযোগ দিল না। দ্রুত না খুলে সরাসরি করিডোর ধরে তিথির দরজার সামনে দাঁড়িয়ে গেল। দরজায় নক করলো না, শান্ত কণ্ঠে বলল, ভাবি। শব্দটা করিডোরে অদ্ভুতভাবে ভারী শোনালো। সেই শব্দের ভিতরে অনুনয়, ভয় আর অস্থিরতা। ভেতর থেকে কোনো সাড়া নেই। আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, আমি জানি না আপনি কতটা ব্যথা পেয়েছেন বা কতটা কষ্ট জমেছে আপনার ভিতরে, কিন্তু একটা জিনিস জানি, রোজ থামলো, গলাটা কাঁপলো। ভাইয়ার অবস্থা ভালো না। ভেতর থেকে ক্ষীণ শব্দে দরজার তলা দিয়ে নিঃশ্বাস পড়ার শব্দ শোনা গেল। তিথি শুনছে। রোশ এবার ধীরে কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা কথা ছুরি দিয়ে দাগ কেটে দেওয়ার মতোই স্পষ্ট করে বলল, মাথা কেটে গেছে, হাতের অবস্থা খুব খারাপ, ডক্টর বলেছে এভাবে চললে বেশি দিন বাঁচবে না। করিডোরে যেন বরফ পড়ল। হেনা চৌধুরী মুখে হাত তুলল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কিয়ানও স্তব্ধ। শুধু এক মুহূর্তের জন্য মনে হলো দেওয়ালের ওপাশে থাকা তিথির নিঃশ্বাস থমকে গেছে। রোজ গভীর নিঃশ্বাস নিয়ে শেষ কথাটা বলল, যদি শেষবারের মতো ভাইয়াকে দেখতে চান তাহলে আমার সাথে চলুন, না হলে পরে আফসোস করবেন। দরজার ওপাশে নিস্তব্ধতা। 2 সেকেন্ড, 4, 8, আর ঠিক 10 সেকেন্ড পর লকের শব্দ। দরজা ধীরে ধীরে খুলল। তিথি দাঁড়িয়ে আছে, চোখে নোনা জলের দাগ, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ শক্ত। কিয়ান, রোশ, হেনা তিনজনের চোখ তার দিকে। তিথি কোনো কথাই বলল না, শুধু বলল, চলুন। 1 মাস পর
হালদার বাড়ির গেট পেরোতেই যেন সময় থেমে গেল তিথির জন্য। এই হলরুম, এই দেওয়াল, সব একই, সব আগের মতোই, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা, যেন এখান থেকে চলে যাওয়ার পর বছর কেটে গেছে। ধীরে ধীরে নিঃশব্দে পা ফেলতে ফেলতে সে ভেতরে ঢুকে গেল। পরিচিত গন্ধ তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। করিডোর ধরে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেল অভিষেকের দরজার সামনে। একসময় সে দরজার ওপাশে ছিল তার জীবন, আজ আজ সে অতিথি। তিথি কাঁপা হাতে নক না করে চুপচাপ দরজাটা খুলল। দরজা খুলতে চোখে পড়ল অভিষেক বিছানায়, গভীর নিদ্রায়। মাথায় সাদা ব্যান্ডেজ, হাত মোটা এবং শক্ত করে বাঁধা। চেহারা কেমন শুকিয়ে গেছে, গাল দেবে গেছে, দাড়ির খোঁচা জমে আছে, আর চোখের নিচে কালো দাগ। তিথির ভেতরটা কেঁপে উঠল। এমন অভিষেককে সে কখনো দেখেনি। ধীরে ধীরে এগিয়ে বিছানার পাশে বসলো। দূর থেকে খুব শক্ত লাগছিল, কাছে এসে বুঝলো ভেতরে কতটা ভাঙা। তার ঠোঁট কাঁপলো, নিজের অজান্তেই কথা বেরিয়ে গেল। অভিষেক, ঘুমন্ত অভিষেকের কপালের কাছে চুলটা পড়ে আছে। তিথি হাত বাড়িয়ে সরাতে গিয়ে আবার হাত ফিরিয়ে নিল। অধিকার নেই এখন আর। চোখের কোণে জল জমে উঠল। তুমি তো আমাকে ভালোবাসো না, তাই না? যদি ভালোবাসতে তাহলে বিশ্বাস করতে। তুমি তো আমাকে শাস্তি দেওয়ার জন্যই বিয়ে করেছিলে। তিথির গলা কাঁপলো, সে নিজের আঙুল চেপে ধরল। তাহলে আমি চলে যাওয়ায় তুমি নিজের এই অবস্থা করলে কেন? প্রশ্নটা বাতাসে ঝুলে রইল, কেউ উত্তর দিল না। তিথির চোখ থেকে একটা ফোঁটা পানি টুপ করে গালের ওপর পড়ল, তারপর বিছানার ওপর। ঠিক তখনই অভিষেকের আঙুল সামান্য নড়ল, গলাটা শুকিয়ে শ্বাসের সাথে মিশে একটা শব্দ বের হলো। তিথি, ঘুম আর ব্যথার মাঝামাঝি খোলা কণ্ঠ। তিথি একটু নড়ে চড়ে সাবলীল শব্দে উত্তর দিল। বলো। শব্দটা যেন অন্ধকার রুমের ভেতর আলো জ্বলে দিল। অভিষেকের চোখের পাতা হঠাৎ কেঁপে উঠল, ঘুম পুরোপুরি ছুটে গেল। সে ধীরে ধীরে উঠে বসলো, তাড়াহুড়ো নেই, তবু যেন ভয় পায় যদি চোখ খুলে দেখে সব স্বপ্ন। এক মুহূর্ত পর সে হাত বাড়িয়ে তিথির সামনে থেমে গেল। তিথি সরে গেল না। অভিষেক তৎক্ষণাৎ দুই হাত ধরে মুঠোয় নিল। ওর হাত গরম, কিন্তু তালুতে ব্যান্ডেজে মোড়া, ব্যথা জমে আছে। তুমি সত্যি এসেছ? এটা স্বপ্ন না তো? তিথি থমকে গেল, বিস্ময় আর বিভ্রান্তি চোখে জমে রইল। সে ঠান্ডা অবিচল স্বরে বলল, তুমি তো আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিলে, তো এখন আমার জন্য এই পাগলামি করছো কেন? কথাটা মাথায় পেরেকের মতন ঠুকে গেল। অভিষেক মাথা নিচু করল। তিথির দুই হাত নিজের হাতের ভেতর আরো শক্ত করে ধরল, যেন ও ছেড়ে দিলে হারিয়ে যাবে। গলা ভারী, কাঁপা, তবে সত্যিকারের। আমি জানি তিথি, আমি জানি আমি খুব বড় একটা ভুল করেছি। ওই দিনের পরিস্থিতিতে তোমার কাছে প্রশ্ন করাটা আমার উচিত ছিল, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস না করেই রাগ জমিয়ে রাখলাম তোমার প্রতি, তোমার নীরবতার প্রতি, আর সেই রাগই আমাকে অন্ধ করে দিল। তিথি চুপচাপ তাকিয়ে রইল, চোখে জল নেই, কিন্তু শব্দগুলোই ইতিহাসে জমে আছে। অভিষেক এবার মাথা আরো নিচু করলো, কণ্ঠটা যেন ভেঙে গেল। তুমি পারলে আমাকে মাফ করে দিও তিথি। আমি জানি আমি যতই ক্ষমা চাই না কেন তা যথেষ্ট হবে না। আমি তোমাকে বিশ্বাস করিনি, উল্টো তোমাকে অত্যাচার করেছে। তোমার কান্নায় শুনুনি শুধু নিজের রাগ জেদ নিয়ে বেঁচেছিলাম। তারপর চোখ তুলে তিথির চোখের দিকে তাকালো। সেখানে অপরাধ, অনুতাপ আর প্রেম একসাথে কাঁপছে। তুমি তো আমাকে সত্যি ভালোবাসতে, সে ভালোবাসার থেকে না হয় আমাকে আরেকবার সুযোগ দাও, আমাকে মাফ করে দাও। তিথি কটাক্ষ ভরা এক তাচ্ছিল্য হাসি দিল, ঠোঁটের কোণা তীক্ষ্ণ, চোখে ক্লান্ত অবজ্ঞা। তোমার ভালোবাসা ছিল আবেগের, আর পড়েছিল বিষে ডোবা ভালোবাসা। শব্দগুলো প্রতিটা যেন ধারালো ব্লেড। সেখানে আমার ভালোবাসার দোহাই দিয়ে আমাকে কাছে রাখতে চাইছো? সত্যি তোমার কি মনে হয় এমন ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে পাবে? অভিষেকের বুক কেঁপে উঠল, চোখে যেন আকস্মিক কিছু চূর্ণ হয়ে গেছে। তিথি এবার আরো কঠিন হলো, গলা ভারী নয়, বরং অস্বাভাবিক স্থির। আমি সেই বোকা তিথি নই। সেই তিথি সেই দিনই মারা গেছে, যেদিন তোমার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তাই এসব পাগলামি বন্ধ করো, নিজের মতো বাঁচো, আর আমাকে বাঁচতে দাও। শেষ বাক্যটা বলার সাথে সাথে তিথি অভিষেকের হাত থেকে নিজের হাত টেনে নিল, ধীরে নয়, আত্মসম্মানের ভারী টানায়। তারপর খাট থেকে নেমে দুই পা এগোতেই দৃশ্য বদলে গেল। অভিষেক আচমকা ঝড়ের মতন উঠে দৌড়ে এলো। তিথি বুঝে ওঠার আগেই তিথির দুই পা দুই হাতে শক্ত করে ধরে ফেল, এতটা শক্ত যে তিথির নিঃশ্বাস বাধা পেতে লাগলো। এই দৃশ্য অসম্ভব। অভিষেক, এই অভিষেক।
যে মানুষটাকে তিথি দেখেছে অহংকারে মোড়া রাগের দাও দাও, আজ যেন ভেঙে পড়া গাছ। অভিষেক মাথা নিচু, কণ্ঠ শুকিয়ে গেছে। তিথি, দয়া করে একটু থামো। তিথি দাঁড়িয়ে আছে নিস্তব্ধ শরীর নিয়ে, কাঁধের ওপর দীর্ঘ নিঃশ্বাসের ভার। তবুও চোখে কোনো কম্পন নেই, শুধু দৃষ্টি দূর কোথাও। অভিষেকের হাতের চাপ ধীরে ধীরে কাঁপতে লাগলো। পাগলাটে এক ভয়, তিথি চলে গেলে পৃথিবী থেমে যাবে, শ্বাস আটকে যাবে এমন ভয়। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তুমি জানো, কিন্তু আমি ভুল ছিলাম। যখন ভুল ভাঙলো তখন তুমি চলে গেলে। তোমার অনুপস্থিতি আমাকে বড্ড পড়িয়েছে। তোমার অনুপস্থিতি দিনে দিনে আমাকে তেলে তেলে মেরে ফেললো। তিথির চোখের পাতা কাঁপলেও ক্ষীণভাবে, দেখা যাবে না এমন কাঁপুনি। অভিষেক কণ্ঠ আর স্থির রাখতে পারল না। তুমি দূরে জয় বুঝেছি, আমি তোমাকে হারাইনি, বরং নিজেকে হারিয়েছি। তিথি ধীরে চোখ বন্ধ করলো, যেন ভিতরে কোথাও জমে থাকা দীর্ঘশ্বাসের ভার নেমে আসছে। যতই নিজেকে শক্ত দেখাক, একটা মেয়ের হৃদয় কি এত সহজে কঠিন হয়? নিজের স্বামী ভুল করলেও, অত্যাচার করলেও, বিচ্ছিন্ন হলেই দুই হাত জোড়া করে চোখ ভিজিয়ে পা ধরে ক্ষমা চাইলে সেই মেয়েটা কি পারবে ফিরিয়ে দিতে? বিবাহ নামের যে অদ্ভুত অদৃশ্য বন্ধন হৃদয়ে বাঁধা থাকে, যুক্তিতে নয়। তিথির বুক চলতে লাগলো ভারী দীর্ঘশ্বাসে। শেষমেশ ভাঙা কণ্ঠে বলল, আগে ওঠো তুমি অভিষেক। কণ্ঠ নরম কিন্তু অসহায়তা মেশানো। অভিষেক এক ঝটকায় মাথা তুলল, চোখে অবিশ্বাস। তিথি নিজেই ঝুঁকে ওকে টেনে তুলল, পায়ের নিচের ভার যেন নেই অভিষেকের। তিথি ওকে বিছানায় এনে বসানোর পর অভিষেক দু হাতে তিথির হাত চেপে ধরল, যেন হারিয়ে যাওয়া দড়ি বেঁধে ধরে বাঁচার চেষ্টা। তুমি বসো প্লিজ, আমাকে ছেড়ে যাবে না তো তিথি? তিথির বুকটা কেমন যেন খালি লাগলো। সহসা রাগ, অবহেলা, অভিমান সব মিলিয়ে কোথাও চুপ করে গেল। হ্যাঁ আচ্ছা, যাব না। অভিষেকের চোখে মুহূর্তেই আলো ফিরল। সেই আলো তিথি দেখতে পেল অনেকদিন পর। ওই বাড়িতে ফোন করে জানাতে হবে আমি যে আজ ফিরছি না। অভিষেক চুপচাপ ফোন এগিয়ে দিল। তার চোখে ছিল কাঙ্ক্ষিত নিরাপত্তা, বা হয়তো হারানোর ভয়। তিথি ফোন নিল, কন্ট্যাক্ট ওপেন করলো, তারপর কিয়ানকে ফোন করলো। কিয়ান রিসিভ করলো প্রায় সাথে সাথেই। হ্যালো। তিথি একটা দীর্ঘশ্বাস নিল, তারপর বলল, আমি আজ আর বাড়ি ফিরছি না, মাকে জানিয়ে দিন। লাইন নিস্তব্ধ, কোনো প্রশ্ন নয়, কোনো অনুমতি নয়, শুধু নিঃশব্দ আঘাত। আচ্ছা বুঝলাম। কিয়ানের স্বর গভীর, ভারী। তারপর কল কেটে গেল, কোনো শব্দ না করে, কোনো দাবি না করে। তিথি ফোন নামিয়ে রাখলো। রাত 9টা। রুমে নরম আলো জ্বলছে, ব্যান্ডেজের গন্ধ আর নিঃশব্দ উত্তাপ ছড়িয়ে আছে বাতাসে। দুজনের মাঝে অদ্ভুত দূরত্ব, একই বিছানায় থেকেও যেন দুই পৃথিবী। শুতে যাবার সময় এই বিপত্তি ধরা দিল। তিথি অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে, অভিষেক ধীর পায়ে এগিয়ে এলো। কোনো কথা নেই, প্রথমে শুধু চেনা নিশ্চুপতা। আলমারির পাশ থেকে অভিষেক তিথির একটি ওড়না তুলে নিল। তিথি চোখে বিস্ময়, কিন্তু বাধা দিল না। অভিষেক বিছানার ধারে বসে ওড়না দিয়ে দুজনের হাত একসাথে বেঁধে দিল, ধীর যত্ন নিয়ে। তিথি তাকিয়ে শুধু দেখল, কোনো প্রশ্ন নয়, কোনো তর্ক নয়। আমি জানি তুমি চলে যাবে, আবার হারিয়ে যাবে, তাই বেঁধে রাখছি। শাস্তির মতো নয়, ভয়ের মতো নয়, শুধু যেন ওর একবার না হারাই তোমাকে। শুধু নিঃশব্দ উপলব্ধি, স্বরে গম্ভীরতা নেই, শিশুসুলভ আতঙ্ক। তুমি ওদিকে শুয়ে পড়ো, আমি এই পাশে। চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করবে না। কথার শেষে ছিল এক ধরনের ভাঙা সম্মান আর অপরাধবোধের ভার। তিথি কিছু বলল না, মুখে শব্দ নেই, ভেতরে ঢেউ। শান্তভাবে শুয়ে পড়ল অন্য পাশে। বিছানার ফাঁকে বাতাসে শোনা গেল শুধু দুটো আলাদা নিঃশ্বাসের শব্দ, একটা মেপে রাখা, অন্যটা ভাঙা। তাদের হাত দুটো মাঝখানে ওড়না দিয়ে বাঁধা, যেন তিথির রাগ আর অভিষেকের ভালোবাসার মাঝে শেষ সুতোর মিলন। বাইরে রাত গভীর হচ্ছিল, ভেতরে গল্প আরো গভীর। কিয়ান বিছানায় গা এলিয়ে বসে আছে, রুমের জানালা আধখোলা, ভেতরে নরম রাতের হাওয়া ঢুকছে। তবু কিয়ানের বুকের ভেতরে যেন থেমে থাকা ঝড়। তিথি তার সংসারে ফিরে গেছে, সে খবর শুনলে কারো খুশি হওয়ার কথা। কিয়ান নিজেকেই বোঝালো, এটাই তো ঠিক, এটাই স্বাভাবিক। তবু বুকের ভেতরটা কেমন করে উঠল, ভালো লাগলো না, বরং ব্যথা হলো। ব্যথা যেন স্নিগ্ধ ছাড়াই দগদগে হয়ে ওঠে,
কারণ সে জানে তিথি তার হয়ে ওঠেনি কখনোই। তবুও ভালোবেসে ফেলেছে। এ ভালোবাসা নিষিদ্ধ, নামহীন আর নিজের কাছেই হারাম। চুপচাপ তাকিয়েছিল দেওয়ালে। দেওয়াল নির্লজ্জ, ব্যথার কথা কেউ শোনে না। ঠিক তখন দরজায় নরম শব্দ। হেনা চৌধুরী প্রবেশ করলেন। চোখে মায়া, অভিজ্ঞতার শান্ত ধূসরতা। বিছানার কাছে এসে ধীরে ধীরে বসে পড়লেন। কিয়ান কথার আগেই মাথা টেনে নিয়ে মায়ের কোলেই রাখল, যেন ছোটবেলার দিনের মতন নিরাপদ বন্দর। হেনা চৌধুরী তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি বাবা, তুমি ওকে ভালোবেসে ফেলেছ। কিয়ান চোখ বন্ধ করে যেন স্বীকার করলো স্বরের মাঝেই লুকিয়েছিল সত্য। কিন্তু এটা সঠিক নয়, কখনোই না। তুমি যে অনুভূতি পুষেছ সেটা ভালো হলেও সময় আর বাস্তবতা তাকে ভুল করে দেয়। এটা মোহ, হয়তো করুণা, হয়তো অভ্যাস, কিন্তু ভালোবাসা কখনোই কারো সংসারে হানা দেয় না বাবা। নরম অথচ কঠিন সত্যের মতো। এই জায়গা থেকে বেরিয়ে আসো। তোমার পুরো জীবন পড়ে আছে সামনে, তোমার ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি। কথা শেষ হতে না হতেই কিয়ানের গলা ভারী হয়ে উঠল। মায়ের কোলের উষ্ণতায় চোখের পানি অজান্তেই গড়িয়ে পড়ল। হেনা চৌধুরীর আঙুলের ডগায় সেই ব্যথা থেমে থেমে ভাঙতে লাগলো। কথা থেমে গেলে রুমটাও নিস্তুপ হয়ে যায়। কিছুই শোনা যায় না, শুধু রাতের ফ্যানের টুংটাং শব্দ আর দুজন মানুষের নিঃশ্বাস। একটু পর আমি জানি না মা, আমি ভুল মানুষকে ভালোবেসেছি। অন্যের বুকে ভালোবাসা পাপ, এতই নিষ্ঠুর পাপ যে নিজের কাছেই লজ্জা পাই। মুহূর্তের ভেতরেই ওর চোখ জ্বলে চকচকে হয়ে উঠল। তবুও মা, আমার হৃদয়টা বড্ড পুড়ছে, যেন ভিতরে আগুন জ্বলছে, অথচ বাইরে কেউ দেখছে না। আমি ভুলে যেতে চাই তিথিকে, কারণ তিথি আমার কখনোই হবে না। শব্দের ফাঁকে ফাঁকে কম্পন ছিল, আর সেই কম্পনে ডুবেছিল বেদনা। 2-3 ফোঁটা নয়, আরো কয়েক ফোঁটা অশ্রু নিঃশব্দে গড়িয়ে পড়ল। হেনা চৌধুরী ছেলের মাথায় হাত রাখলেন। তিনি গভীর কণ্ঠে মমতা আর অভিজ্ঞতার ভার নিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে বাবা, সময়ের মতো বড় ওষুধ আর নেই। ধৈর্য ধরো, ব্যথা সময় পুড়িয়ে পুড়িয়ে শুষিয়ে দেয়। কিয়ান তখন আর কিছু বলল না। চুপচাপ মার কোলে মাথা রেখে চোখ বন্ধ করলো। শুধু কান ভরল নিঃশ্বাসের আদি ইতি শব্দে। হেনা চৌধুরী তাকিয়ে রইলেন ছেলের মুখের দিকে, স্নেহ, দুঃখ, অসহায়তা আর ভাগ্যের হিসেব মিলিয়ে। বাইরে রাত আরও গভীর হয়ে উঠল। আকাশ নরম ছাই রঙে ঢেকে আছে, যেন সেও কারো শোক পালন করছে। চৌধুরী বাড়ির এই রাত ছিল ভারী নীরব, বিষণ্ণ আর তীব্র বেদনার সাক্ষী। সকালে সূর্যের নরম আলো জানালা পেরিয়ে রুমে ঢুকলো। হাওয়া ছিল ঠান্ডা আর আলো ছিল হলুদ সোনালি। একটা শান্ত সকালে ঠিক যেমন হওয়ার কথা। তিথির চোখ পিটপিট করে খুলল। জেগে দেখে তাদের হাত এখনো অন্যায় বাঁধা। অভিষেক তখনও ঘুমে নিমগ্ন, চুল এলোমেলো, নিঃশ্বাস ভারী। তিথির মুখে হালকা বিস্ময়। এখনো বাঁধা? আস্তে করে ওড়নাটা খুলে ফেলল, যাতে ওর ঘুম না ভাঙে। তারপর নিঃশব্দ পায়ে ও ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পরেই অভিষেকের ঘুম ভাঙল। চোখ খোলা মাত্রই চারপাশে তাকালো। বালিশ, কম্বল, জানালা সব আছে, কিন্তু তিথি নেই। হঠাৎ আতঙ্ক ওর চোখে স্পষ্ট হয়ে উঠল। ও লাফিয়ে উঠল বিছানা থেকে। তিথি, তিথি, তিথি কোথায়? ডাকটা ছিল ভাঙা, ভয়ে আষ্টেপৃষ্ঠে ঢাকা। ওয়াশরুমের দরজা খুলে তিথি তাড়াতাড়ি বেরিয়ে আসে। চুল ভেজা, মুখ পরিষ্কার, চোখে সকালে ম্লান আলো। তিথিকে দেখা মাত্রই অভিষেক তার দিকে দৌড়ে এলো। কোনো কথা নয়, সরাসরি জড়িয়ে ধরল ওকে এমনভাবে যেন কাউকে হারিয়ে ফেলে আবার খুঁজে পেয়েছে। কোথায় গিয়েছিলে? আমি ভয় পেয়ে গেছিলাম। কাপা গলায় শ্বাস ভারী, হাত দুটো শক্ত করে জড়িয়ে থাকলো ওর কোমরে। তিথি আলতো করে ওর কাঁধে হাত রাখলো। রিল্যাক্স অভিষেক, আমি যাচ্ছি না, ওয়াশরুমে ছিলাম ফ্রেশ হতে। অভিষেকের শ্বাস তখনও দ্রুত চলছে। চোখ দুটো লাল, ঘুমের জন্য নয়, ভয়ের জন্য। ও তিথিকে একটু দূরে সরিয়ে মুখটা দেখলেও যেন যাচাই করলো সত্যি কি সামনে দাঁড়িয়ে আছে। তারপর খুব আস্তে ভাঙা গলায় বলল, আমাকে ছেড়ে যাবে না তো? কিছুক্ষণ নীরবতার পর তিথি কণ্ঠ একটু কঠিন করে বলল, এভাবে যখন তখন জড়িয়ে ধরলে আমি সত্যিই চলে যাব। আমি মানছি, আমি তোমার সাথে থাকতে চেয়েছি, কিন্তু এর মানে এই না যে
আমি তোমাকে স্পর্শ করার অধিকার দিয়েছি? কথাগুলো শান্ত অথচ ধারালো ছিল। শোনা মাত্রই অভিষেকের বাহু শিথিল হয়ে গেল। সে ধীরে তিথিকে ছেড়ে দিল, চোখে নিচু। সরি, তোমার অনুমতি ছাড়া আমি আর কখনো স্পর্শ করব না। শুধু শুধু আমাকে ছেড়ে যেও না তিথি। তিথি কিছু বলল না, শুধু মাথা হালকা নাড়ল। তার চোখে কেমন যেন ধোঁয়াশা, অভিমান না, সহানুভূতি না, নাকি দুটোই একসাথে। অভিষেক আর কিছু বলল না, নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। রুমে এক মুহূর্ত ভারী নীরবতা নেমে এলো। তিথি গভীর নিঃশ্বাস নিল, তারপর কিচেনের দিকে হাঁটল। সকালটা সামলাতে হবে, জীবনটাও। কিছুক্ষণ পর অভিষেক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। চোখে ক্লান্তি, মুখে ভেজা জলের দাগ, আর হাঁটায় এক ধরনের দ্বিধা। নিচে এসে সে থমকে দাঁড়ালো। সোফার কোণায় রোশ বসে, চোখে সানগ্লাস, চুল ঝাঁকানো, আর ব্যাগটা পায়ের কাছে। পাশে তিথি চুপচাপ বসে আছে, নিজের হাতের আঙুল নিয়ে খেলা করছে। দুজনের মধ্যে এক অদ্ভুত নরম দূরত্ব। অভিষেককে দেখে রোশ হালকা হাসলো, তারপর বলল, ব্রো, এতদিন তো তুমি একা ছিলে, তাই আমার থাকা হয়েছে, কিন্তু এখন তো ভাবি চলে এসেছে, তাই ভাবছি আজকে বেরিয়ে যায়। এত তাড়াতাড়ি চলে যাবে? রোশ কাঁধ ঝাঁকালো, কণ্ঠে আত্মবিশ্বাস মেশানো স্বাধীনতার গন্ধ। ব্রো, পড়াশোনা কমপ্লিট করেছি, নিজের বিজনেস শুরু করার ইচ্ছা তো অনেক দিনের। এক ঘরে বসে থাকা আমার স্টাইল না। অভিষেক একটু থেমে তাকালো তিথির দিকে। তিথি কিছু বলল না, শুধু চুপচাপ শুনল, মুখে অজ্ঞতা ভরা শান্ত ভাব। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে আওড়ালো, আচ্ছা যা, কিন্তু এইভাবে সকালবেলা খালি পেটে তো বের হতে নেই। বস, খেয়ে যা। সার্জি যখন অর্ডার দিল তখন তো মানতে হবেই। তারপর তিনজন মিলে খাবার খেতে বসে। সকাল 10টা। বাগানের বাতাসে শিশিরের গন্ধ এখনো আছে। তিথি বেঞ্চে বসে পা দোলাচ্ছে। গাছে গাছে কচি রোদ, পাতার ফাঁকে চিলটে আলো এসে পড়ছে তার মুখে। এই বাড়ির পরিবেশ আলাদা, শান্ত, পরিপাটি, কিন্তু কোথাও যেন ফাঁকা। কিছুক্ষণ আগেই হেনা চৌধুরীর সাথে অনেক কথা হয়েছে। মানুষটা বোঝে, শোনে, আবার নিজের মতন ছেড়ে দেয়। তবু এই বাড়িতে এখনো নিজের পরিচয় খুঁজে পায় না তিথি। এখন আর কাজও নেই। মেড আছে 3 জন, রান্না, পরিষ্কার আর চা নাস্তা সব তারা করে ফেলে। তিথির হাতে শুধু সময়, আর সেই সময়ে একাকিত্ব চুপচাপ জায়গা নেয়। হঠাৎ পায়ের শব্দ, মৃত্যুর মতো নীরব। বাগানে তা খুব স্পষ্ট। তিথি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে অবাক। অভিষেক। তিথির চোখ গোল হয়ে গেল, তারপর বলল, তুমি না অফিসে গেলে, এত তাড়াতাড়ি এলে কিভাবে? অভিষেক তিথির থেকে সামান্য দূরত্ব রেখে বসে পড়ল। সেই দূরত্ব অদ্ভুত, গোপনে বলছে কাছে যেতে চায়, তবু অনুমতি ছাড়া এগোবে না। তারপর চোখ রেখে বলল, ভেবেছিলাম তোমার বোরিং লাগছে, তাই চলে আসলাম। তিথি একটু ভ্রু তুলল। এই উত্তর হয়তো তেমন প্রত্যাশিত না। কিছুক্ষণ নীরব থাকার পর সে জিজ্ঞেস করল, তুমি কেয়ানকে কিভাবে চিনলে? অভিষেক হাত দুটো জোড়া করে রাখলো হাঁটুর ওপর, দৃষ্টি মাটির দিকে। তারপর বলল, আমাদের বিজনেসের সূত্রে পরিচয়, ভাগ্যিস পরিচয় হয়েছিল, না হলে তোমাকে খুঁজেই পেতাম না। শেষ কথাটা বলার সময় কণ্ঠে একটু ভাঙা কম্পন ছিল। সত্যি আর অনুশোচনার মাঝামাঝি কোনো জায়গা থেকে বেরিয়ে আসা। তিথির ভ্রু কুঁচকে আছে, চোখে আঘাত নয়, বরং অবাক ছাওয়া। আমাকে তো ঘৃণা করতে, আমার প্রতি তোমার নাকি কোনো ভালোবাসাই নেই। তাহলে হঠাৎ ভুলে ভালোবাসা কিভাবে সৃষ্টি হলো তোমার? প্রশ্নটা শান্ত ছিল না, বরফের মতো ঠান্ডা, কিন্তু ভিতরটা আগুন। অভিষেক কোনো উত্তর দিল না সঙ্গে সঙ্গে, বরং আসন থেকে উঠে পড়ল। তিথি ভেবেছিল ও দূরে যাবে, কিন্তু না, সে সোজা এসে তিথির সামনে হাঁটু গেড়ে বসলো। তিথি হতভম্ব। আরে তুমি কি করছো? এভাবে পা ধরে কি বোঝাতে চাও? কথা শেষ হওয়ার আগেই অভিষেক তার 2 পা নিজের হাঁটুর উপর তুলে নিল। এই স্পর্শে জোর ছিল না, ছিল আত্মসমর্পণের স্বীকারোক্তি। চোখ নিচু, কণ্ঠ ভাঙা। আমি জানি তিথি, আমি যা করেছি তা শুধুই ভুল না, অন্যায়। হয়তো আমাকে ক্ষমা করতে তোমার অনেক সময় লাগবে, হয়তো কখনোই পুরোপুরি ক্ষমা করতে পারবে না। তিথি নিস্তব্ধ, বাতাস পর্যন্ত থমকে আছে। অভিষেক ধীরে ধীরে মাথা তুলল, এবার সোজাসুজি চোখে চোখ। কিন্তু আমি তোমাকে কোনো চাপ দেব না, তুমি তোমার মতো থাকবে। যেদিন তুমি নিজে আমাকে ক্ষমা করে কাছে আসবে,
সেদিন আমি তোমার কাছে যাব, তার আগে না, কখনো না। চোখের কোণে জল আছে কিনা তিথি বুঝতে পারল না, তবে কণ্ঠের ভারে তা খোলস ভেঙে পড়ছিল। তিথি ঠোঁট কামড়ে কি যেন ভাবল, চোখ সরু কিন্তু কথার আঘাত সোজা বুকের মাঝে। আর যদি কখনোই ক্ষমা না করি? থামলো একটু, নিঃশ্বাস নিল। যদি কখনোই কাছে আসতে না দিই তোমাকে? প্রশ্নটা এমন ছিল যেন পরীক্ষার কঠিনতম প্রশ্নপত্র। সেখানে কোনো একটাই উত্তর নেই, ছিল হাজারটা সম্ভাবনা যন্ত্রণা। অভিষেক মাথা নিচু করল না এবার, বরং ধীরে ধীরে তাকালো তিথির চোখে। তার সে দৃষ্টি ছিল না দাবি, না যুক্তি, ছিল শুধু আকুতি। তাহলেও? শব্দটা গিলে নিল কিছুক্ষণ চুপ থেকে। তাহলে আমি অভিযোগ করব না। তুমি যদি সারা জীবন দৌড়ে থেকেও আমার সামনে থাকো, সেটাই যথেষ্ট। শুধু আমাকে ছেড়ে যেও না তিথি। কণ্ঠ নরম কিন্তু প্রতিটি শব্দ যেন কসম। সবসময় আমার সাথে আমার চোখের সামনে থেকো। শেষ কথাগুলো উচ্চারণ করার সময় অভিষেকের কণ্ঠে এমন এক শূন্যতা ছিল যা মানুষ শুধু হারাতে হারাতে শেখে। তিথি নির্বাক। কি বলবে, কি বললে ঠিক হবে? তার মনে হচ্ছিল ভাষা যেন কোথাও আটকে গেছে, অথবা হয়তো কিছু অনুভূতি শব্দে ধরা দেয় না। বাগানের বাতাস এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর আবার পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ল দুজনের মাঝে। তিথি শুধু তাকিয়ে রইল, বলবার মতো কিছুই খুঁজে পেল না। এটাই হয়তো ছিল তার উত্তর। 4 মাস পর হাওলাদারের বাড়ির সামনে গাড়ি থামতেই হেনা চৌধুরীর ঠোঁটে চাপা হাসি ফুটল। পাশে বসা কিয়ান শান্ত, কিন্তু চোখের গভীরে লুকানো ক্লান্তি। 4 মাসে শিখেছে কিভাবে অনুভূতিগুলোকে গুম করে রাখতে হয়। তিথির নাম শুনলে এখন আর বুকের ভেতর আগুন জ্বলে না, শুধু একটু কাঁপে। ও নিজেকে বারবার বুঝিয়ে এসেছে, এই ভালোবাসা পাপ, ভুলে যেতেই হবে। আর ভুলে যাওয়ার চেষ্টা যতই কষ্টকর হোক না কেন, সে করেছে। ড্রয়িং রুমে ঢুকতেই অভিষেক উঠে দাঁড়ালো। একসময় বেলাগাম অভিমানী মানুষটা এখন অনেকটাই বদলে গেছে। চোখে নম্রতা, কথায় সতর্কতা। সোফায় বসতেই আলাপ জমে উঠল। হেনা চৌধুরী বললেন, তিথি আমার মেয়ের থেকে কম না। ওকে যদি আর কষ্ট দাও, আমি কিন্তু সরাসরি থানায় যাব। জেলের ভাত খাওয়াতে আমাকে 1 মিনিটও লাগবে না। কথাটা এমন সোজাসুজি বলল যে অভিষেক হেসে ফেলল, তারপর আওড়ালো, আই আই প্রমিস আন্টি, এরকম কিছু আর হবে না। কিয়ান চুপচাপ শুনছিল, কোনো মন্তব্য নেই, কোনো হাসিও না। ওর চুপ থাকা ওর সবচেয়ে বড় বদল। না হলেই ভালো। তিথির মা কত কষ্ট নিয়ে তোমার কাছে ফিরে এসেছে, তুমি তো জানোই। ঠিক তখন ড্রয়িং রুম থেকে তিথির কণ্ঠ ভেসে এলো, চলে আসুন সবাই, খাবার রেডি। এক মুহূর্তের জন্য সবাই থমকালো। 4 মাসে তিথির কণ্ঠে প্রথমবার এমন প্রাণের ছোঁয়া। কিয়ান চোখ তুলে একবার তাকালো, দূর থেকে দেখলো তিথির মুখে হালকা হাসি, পরনে সফট রঙের শাড়ি, চুল গুছানো, চোখে আর আগের ভয় নেই। ও মাথা নিচু করলো, ঠিকই করেছে, নতুন জীবন চলুক। চলেন আন্টি আর কিয়ান, তিথি রেগে যাবে এবার। 4 জন একসাথে টেবিলের দিকে এগিয়ে গেল। বাড়িতে এক পাতে গুছিয়ে রাখা ভাতের গন্ধ, স্যালাডের সতেজতা আর নীরবতার মাঝে মিলেমিশে তৈরি হলো এক নতুন সকাল। রাত 9টা। পুরো দিনটা যেন কেটে গেছে গল্প আর হাসিতে। হেনা চৌধুরী আর কিয়ানের সাথে তিথি এতক্ষণ ধরে কথা বলেছে, যে রাতের নীরবতা যেন হঠাৎ করে ঘরের কোণে নেমে এসেছে। কিয়ান যখন বের হয়ে যায় তার আগে অভিষেককে আলাদা করে বলে গেছে, তিথির প্রতি যত্ন নিতে হবে, বুঝলে? অভিষেক বসে আছে ব্যালকনিতে, রাতের হালকা বাতাস চুলে খেলছে, শহরের দূর শব্দ এক অদ্ভুত শান্তি ছড়াচ্ছে। ও চুপচাপ ভাবছে, এক ছেলে হয়ে আরেক ছেলের চোখের ভাষা বুঝে ফেলেছে। কিয়ানের দুর্বলতা, সেই মৃদু উদ্বেগ যা তিথির জন্য রয়েছে, সবটাই অভিষেকের নজরে এসেছে, অথচ সে কিছুই বলছে না, শুধু বসে আছে। হঠাৎ হালকা পদধ্বনি শুনে অভিষেক কাত হয়ে তাকায়, চোখে পড়ল তিথি। নরম আলোয় তার চেহারায় ঘুমের ছাপ, চুল এলোমেলো, কিন্তু এমনই সুন্দর যেন রাতের আধারও তার সৌন্দর্য কমাতে পারছে না। অভিষেক ভীষণ অচেতন কণ্ঠে বলল, ঘুমাও নাকি? শব্দটা হাওয়ায় মিলিত হয়ে ধীরে ধীরে ফিসফিসে রূপ নিল। তিথি হঠাৎ করে এসে অভিষেকের পাশে গা ঘেঁষে বসে অভিষেককে খানিকটা অবাক করে দিল। হাওয়ায় হালকা ঠান্ডা ভাব, আর দুইজনের ব্যবধান আজ অভিমান ছেড়ে একটু বেশি সরে এসেছে। তুমি ঘুমাবে না?
অভিষেক নিজের বিস্ময়টুকু গিলে ফেলল। আমার রাতে ঘুম আসে না তেমন। তুমি ঘুমিয়ে যাও, পরে কথা হবে আমাদের। তিথি ভ্রুকুচকে তাকালো, স্বরটা নরম কিন্তু অভিমানী। তুমি কি আমাকে ইগনোর করছো? অভিষেকের চোখে হালকা হাসির ঝিলিক ফুটে উঠল, ঠোঁটের কোণে মুচকি হাসি, তারপর আওড়ালো। তোমার কি মনে হয় তোমাকে ইগনোর করার মতো ক্ষমতা আমার আছে? তিথি এক মুহূর্ত কথাহীন হয়ে গেল, চোখ তুলে তাকালো আকাশের দিকে। চাঁদটা আজ অদ্ভুত উজ্জ্বল, যেন রাতের অন্ধকার তাকে জ্বালিয়ে রেখেছে। আলো এসে তিথির গালের উপর পড়তেই অভিষেককে মনে হলো চাঁদ আজ তিথির সামনে হার মেনে গেছে। দুজন চুপচাপ, না কোনো অভিযোগ, না কোনো অস্বস্তি, শুধু নিঃশব্দে বসে থাকার এক গভীর নিরাপত্তা। হালকা বাতাস তিথির চুল উড়িয়ে দিচ্ছে। অভিষেক অচেতন দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্পর্শ না করে কাছেই থাকার এক অদ্ভুত অধিকার ও ভয় মিশে আছে তাতে। কিছু নীরবতা পরে তিথি ধীর গলায় বলল, চাঁদটা আজকে একটু বেশি উজ্জ্বল। চাঁদের আলো আর দুইজনের নীরব স্বীকারোক্তি। অভিষেক আকাশের দিকে না তাকিয়ে সরাসরি তিথির চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে সেই আগের মতন গ্রাস করা রাগ, অভিমান কিংবা দখলের ঝলক নেই, বরং এক ধরনের সতর্ক শ্রদ্ধা আর ধৈর্য জমেছে। তিথি অবাক হলেও চোখ ঘুরিয়ে তাকালো অভিষেকের দিকে, ঠোঁটে ব্যঙ্গ হাসি। ফ্লার্ট করছো আমার সাথে? অভিষেক উঠে দাঁড়িয়ে রেলিংয়ের সাথে ভর দিয়ে একটু পেছনে হেলান দিল, মুখে হালকা দুষ্টু হাসি। আমার বাসায় তো চাঁদের থেকে অনেক বেশি উজ্জ্বল চাঁদ বসে আছে। স্পর্শ করা মানা, কিন্তু ফ্লার্ট করা তো আর মানা না, তাই না? তিথির চোখ দুটো কেঁপে উঠল হালকা, তারপর সামান্য হাসির রেখা ফুটল ঠোঁটের কোণে। সে হাসি ছিল অর্ধেক লুকানো, অর্ধেক শিকার। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তিথি মাথা নিচু করে ধীরে বলল, তা মিস্টার হাওলাদার, আর কতদিন আমার জন্য অপেক্ষা করবেন? প্রশ্নটা ছিল হালকা, কিন্তু তাতে নিঃশব্দে ঢুকেছিল খুব গভীর পরীক্ষা। প্রতিশোধের পর ভালোবাসা কি টিকে থাকে, নাকি প্রেম কেবল আবেগের আগুনে টিকে থাকে যতক্ষণ না নেভে? অভিষেক ধীরে শ্বাস নিল, চোখে বিশুদ্ধ দৃঢ়তা নিয়ে বলল, কয়েক যুগ কাটিয়ে দেব অপেক্ষা করতে করতে, শুধু এই আশায় কোন একদিন আমার প্রিয়তমার মন গলে আমার দিকে আবার হাত বাড়াবে। হঠাৎ বাতাস বয়ে গেল, চুল উড়ে এসে তিথির গালে লাগলো। সে চোখ বন্ধ করলো কিছুক্ষণের জন্য। চাঁদের আলো তার পাপড়িতে ঠেকে ঝিকিমিকি করে উঠল। অভিষেক তাকিয়ে রইল, তিথির চুপ করে থাকা তার কাছে হাজার উত্তর থেকেও বড় ছিল। তিথি ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। অভিষেক বিস্ময়ে তাকিয়ে রইল, যেন তার সামনে ওঠা দাঁড়ানোটা শুধু দাঁড়ানো নয়, একটা সিদ্ধান্ত, একটা ঘোষণা, কিংবা হয়তো অনেক দিনের জমাট আবেগের প্রথম ফাটল। তিথি কয়েক কদম হেঁটে গিয়ে ব্যালকনির রেলিংয়ে হাত রাখল। রাতের বাতাস চুলগুলোকে কিছুটা উড়িয়ে দিচ্ছিল, যেন সেই বাতাসই তিথির গলার কম্পনকে লুকাতে চাইছে। অভিষেক দেখল প্রচণ্ড শক্ত মেয়ে তিথির চোখে হালকা ভেজা দীপ্তি, তবে সেটা কান্না নয়, বরং স্বীকারোক্তির আলোর মতন। তিথি নিঃশ্বাস নিল, তারপর বলল, সেই 7 বছর আগের প্রেম, মাঝে মান অভিমান, না বলা কথা, চিঠিহীন দিন, কতগুলো ঘৃণা, রাগ, কতগুলো ফলসিকো। তারপর কেটে গেল 1 মাস, কোনো দেখা নেই কারো, খবর কেউ জানতাম না। তারপর 4 মাস, আর আমরা এক বাড়িতে থেকেও কেমন যেন দুই প্রান্তে গিয়ে দাঁড়ানো। অভিষেক মাথা নামিয়ে শুনছিল, কিন্তু চোখের দৃষ্টি তিথিকেই ছুঁয়েছিল। তিথি বলতে থাকলো, আর কত দূরে থাকবো তুমি বলতে পারো? আমি মেয়ে বলে বলতে পারি না, কিন্তু আমারও তো মনে আছে, আমারও তো অভিমান গলে যায় অন্য মেয়েদের মতো। আমিও স্বামীর ভালোবাসা পেতে চাই। এতকাল মনে হলো এগুলো ঠিক না, ভুল, ভালো না মন্দ, রাগ অভিমানই সব কিছু ঠিক করে দেবে। এখন মনে হচ্ছে রাগ অভিমান শুধু দূরে সরায়, ভাঙে, জোরে না। হালকা দম নিল সে, তারপর কাঁধ উঁচু করে বলল, যদি সম্পর্কেই নষ্ট হয়ে যায় তবে রাগ করে কী লাভ? সেই ভুল না সংশোধন করেই কি আমরা চিরকাল থাকবো? অভিষেক তিথির কথার প্রতিটা শব্দ খুব নিখুঁতভাবে বুঝল। এতদিনে জমে থাকা দ্বিধা, অহংকার আর অপেক্ষার দেওয়ালটা মনে হলো এক মুহূর্তেই ভেঙে পড়ল। সে আর নিজেকে সংবরণ করলো না। হঠাৎ এগিয়ে গিয়ে তিথিকে কবজি থেকে এক টানে কাছে টেনে নিল। তিথির চোখ বিস্ফোরিত বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় পালিয়ে গেল না।
বরং যেন ঠিক এটাকেই চাইছিল এতদিন। অভিষেক 2 হাত দিয়ে তিথিকে জড়িয়ে ধরল, কপাল ঠেকিয়ে কপালে। তার কণ্ঠটা নিচু, গভীর আর ভেজা স্বীকারোক্তিতে ভরা। আমি তো শুধু তোমার অপেক্ষাতে ছিলাম তিথি, কবে তুমি আমাকে আপন করে নেওয়ার সুযোগ দেবে। ভাবিনি এত তাড়াতাড়ি দেবে। আর যদি না দিতাম? অভিষেক হাসল, সেই পুরনো পরিচিত হাসি, যেটা তিথি ভুলে যেতে চেয়েছিল কিন্তু কোনোদিন পারেনি। তাহলে অপেক্ষা করতাম আরো কয়েকটা যুগ, কিন্তু ছাড়তাম না। তারপর সে সত্যিই ছাড়ল না। 2 হাতে তিথিকে শক্ত করে বুকে তুলে নিল, যেন সারা পৃথিবীর ভার তার কাছে তুচ্ছ। তিথি প্রথমে হতভম্ব হয়ে গেল, তারপর লজ্জায় মুখ ঢাকল অভিষেকের বুকে। সেখানে লুকিয়ে রইল সেই 7 বছরের অভিমান, আর একটু রাগ আর অচেনা কম্পন। অভিষেক ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রুমে ঢুকলো, বলল না কিছুই, কিন্তু আচরণে সব বলে দিল। বিছানার কিনারায় গিয়ে খুব যত্নে তিথিকে শুকিয়ে দিল। চাদরটা খোলা জানালা দিয়ে ডানায় ডানায় উড়ে আসা চাঁদের আলোয় নড়ছিল। তিথির নিঃশ্বাস এখনো অগোছালো। অভিষেকের বুকের ঢেউ ঠিক শান্ত নয়, তবুও মুহূর্তটা ছিল অশান্তির মধ্যে সবচেয়ে শান্ত, যেন দুজনের ভেতরে ঝড় একটু বিরতি নিয়ে মুখ বন্ধ করে তাকিয়ে আছে। তারপর অভিষেক নীরবে তিথির পাশে শুয়ে পড়ল। রুমের আলো নিভে আছে, জানালা দিয়ে ভেসে আসা চাঁদের আলো দুজনের মুখে ঝরে পড়ছে। সেই আলোয় অভিষেক তিথির কপালে আলতো করে কপাল ঠেকিয়ে বলল, অত্যন্ত শান্ত কিন্তু বুক ফাটা আবেগীয় গলায় বলল, আমার এই বেশি ডোবা ভালোবাসা নিয়ে কি আপনি সারা জীবন থাকতে প্রস্তুত মিসেস হাওলাদার? তিথি কিছু বলল না। প্রথমে চোখ বন্ধ রাখলো, যেন কথার থেকে অনুভূতির ওজন বেশি। তারপর ধীরে ধীরে মাথা নাড়িয়ে উত্তর দিল হ্যাঁ। সম্মতি সে ছোট্ট ইশারাটাই অভিষেকের ভেতরটা হঠাৎ আলোকিত হয়ে উঠল। হাসল সে, খুব ছোট একটুখানি, কিন্তু সেই হাসিতে ছিল নিজের সবকিছু দেওয়ার প্রতিজ্ঞা। তুমি আমার ভালোবাসা, তুমি আমার জীবনের সেরা অংশ, আমার সব। এবারের স্বীকারোক্তি ছিল নিরাবরণ, কোনো রং ছাড়া। তারপর আর শব্দ লাগলো না, সময় থেমে গেল, ঘড়ি থামলো, পৃথিবী শুনে রইল। দুজন ধীরে ধীরে ডুব দিল ভালোবাসায়। 7 বছর ধরে জমে থাকা ঘৃণা, ভুল বোঝাবুঝি, মান অভিমান বাদ দিয়ে রাত যত গভীর হচ্ছিল, ভালোবাসাটাও তত গভীর হচ্ছিল। উঁচু স্বর নয়, কোলাহল নয়, বরং নিঃশব্দে। অবশেষে 7 বছরে 2 অতৃপ্ত আত্মা, যারা এতদিন একে অপরকে চাইতে চেয়েও পারেনি, এই রাতে এসে তৃপ্তি পেল। বাইরে আকাশের চাঁদ ছিল একমাত্র সাক্ষী, তার আলো জানলার ধারের চাদর ছুঁয়ে দুজনের মুখে নরম করে পড়ছিল। চাঁদের আলো যেন বলল, এবার ঠিক হলো।